আমি ওর সাথে সম্পর্ক শুরু করলাম। সম্পর্ক শুরু করার পরে কিছুদিন যে গেল, যাওয়ার পরে এখন আমার মা জাইনা গেছে যে আমার ফোন আছে। আর আলামিনের সাথে আমার খুবই কথা হয় ফোনে। আলামিনের আগে হচ্ছে ওখানে আরেক মামাতো ভাইয়ের সাথে তার সঙ্গে আর কি আমার সম্পর্ক হয়ে যায়। আচ্ছা, দুপচাচি আমার মার বাসা, ওখানে আমার মা থাকে। আমার মা ওসব পছন্দ করতো না, ওনারা একদম নিম্ন পরিবারের। বাবা খুব নিম্ন পরিবারের? হ্যাঁ, বাবা খুব নিম্ন পরিবারের ছিল, অশিক্ষিত ছিল, সে কিছু বুঝতো না, আর সে কোনো কর্মও পারতো না। আচ্ছা, তারপরে যাই হোক এভাবে মানে মা বাবা আমার যাই হোক সংসার হইতো। শুধু একটা কারণে আমার মা আমাকে নিয়ে নাকি, আমি জানি দাদি বলছে যে মা আমাকে নিয়ে ঘুমাইছে, আমার বাবা অনেক রাতে আসছে। আসার পরে আমার মা অনেক ঘুমন্ত ছিল, বাবা দরজা লক করছে, মা খুলতে পারেনি। এই জন্য বাবা একটা খারাপ ভাষা করে গালাগালি করছে মাকে। মা বলছে না, আমি আর তোমার সংসারই করব না, চলে যাব। পরে মা চলে গেছে, আর আসতেছে না। পরে আমার দাদি ফুপু সবাই চেষ্টা করছে যে তাকে নিয়ে আসার জন্য। আমার মা বলছে যে না, বগুড়ার মানুষ বলতেছে আমি ওর ভাত আর খাবোই না, আমার ও বাচ্চা দিলে দিবে, না দিলে না, আমি ওর সংসার করব না। এত একটা নিম্ন পরিবারের বাবার বাড়ি থেকে এত কিছু নিয়ে গেছি, তারপরেও আমার ওখানে জায়গা হচ্ছে না, বা ও আমার কথা শুনতেছে না, আমার প্রয়োজন নাই। তারপরে আমার বাবাকে একটা সুযোগ দেওয়া হয়েছিল যে আপনি ঘরটা ঠিক করেন, আমি আমার মার বাসা থেকে বাচ্চাকে নিয়ে বেড়াই আসি। তারপর আমার মা বলছে যে তুমি ঘরটা ঠিক করে আমাকে নিতে আইসো। পরে আমার বাবা কি করছে, সে ঘর ঠিক না করে আমার মাকে নিতে গেছে। পরে যাওয়ার পরে যাই হোক আমার মা পরে আসছে, আয়সা দেখে যে ঘর ঠিক হয়নি, না হওয়ার কারণে পরে মা বলতেছে আমি আর থাকবো না, চলে যাব। পরে আমার মা আমাকে নিয়ে চলে গেছে। আবার যাওয়ার পরে এক সপ্তাহ পর আমার নানি বাসা থেকে মাকে পাঠানো হয়েছে নাকি আমার দাদার বাসায়। আসার পরে আমার বাবা তখন বলে আমি আর রাখবো না তোমাকে। তখনকার হিসেবে আমার মা 10,000 টাকা, 3 ভরি স্বর্ণ, আর ঘরের যা জিনিসপাতি লাগে চাল ডাল শুরু করে সে সবকিছু নিয়ে আসছে। তারপর আমার বাবা ওগুলো কিচ্ছুই তাকে দেয়নি। মানে মা যখন আর কি চলে গেছে, যাওয়ার পর মাকে তো দেয়নি, না দেওয়ার কারণে বাবা তো ছোট বাচ্চা, আমি অনেক জিদ করতাম, অনেক খাইতে চাইতাম। একটা মেয়ে তো মানে 4 বছর বয়স, তখন তো তার মার আদরটা সবচেয়ে বেশি প্রয়োজন হয়, বাট আমি তো সেটা পাইনি। বাট না পাওয়ার কারণে দেখা যায় আমি বাবার কাছে সে জিদটা করছি। আমার ফুপি ছিল, দাদি ছিল, আমার দাদি অন্ধ, আমার বাবার কারণে অন্ধ হয়ে গেছে। আমার ফুপি রিলেশন করার জন্য আমার বাবাটা পছন্দ করতো না, আমার মা থাকাতে আমার ফুপি রিলেশন করতো। আর আমার মা যেহেতু ননদ আর ভাইয়ের বউ, মানে সব ফ্রি ভাবে বলতো আমার মাকে, তো ফুপি এসব করতো। আমার বাবা এসব শুনছিল, শোনার পরে দাদি বাতাস উঠছে অনেক, দাদিকে জুতা দিয়ে, বালু ছিল বাসায় অনেকগুলো, পরে আর কি বাবা হচ্ছে জুতা দিয়ে দাদিকে মারতে গিয়ে জুতার বালুগুলো দাদির চোখে গেছিল। তারপরে আর কি বাবা অনেক মারধর করতো, মানে অনেক জিদ করতো, মানে কিছু, কিন্তু দাদি ফুপু আমাকে কেউ মানুষ করেনি। সবারই পরিবার ছোট ছিল, আবার এতটা তারা অর্থ ছিল না, সবাই দিন মজুর করতো, কে আমাকে আর দেখবে, আমি তো ছোট বাচ্চা, এত কেয়ার দিয়ে তো রাখার মতো সময় নেই তাদের। পরে বাবার কাছে জিদ করতাম, বাবা মানে এজন্য মারতো বেশি করে আমাকে। কুয়া আছে গ্রামের যে কুয়া, আমার বাবা আমাকে কুয়াতেও ফেলে দিছিল, শুকনা কুয়া। পরে আমার মেজো ফুপুর ছেলে আমাকে উঠাইছে ওই কুয়া থেকে, দুধের জন্য অনেক কান্না করছিলাম। আর আমার বাবা তখন থানাতে, আমাদের ভ্যান্না পীরগঞ্জ বলে বড় দরগা, ওখানে থানাতে আমার আব্বা ওখানে বাবুর্চি হিসাবে কাজ করছিল। ওখানকার দারোগার ওয়াইফের বাচ্চা ছিল না, উনি আমাকে চাইছিল, আমার বাবা বলছে না, দিবে না। কিন্তু সে সারাদিন সকালে যায়, রাতে থাকার পরে আসতো, মানে তারপর আমাকে সে এতটা ভালোবাসতো না। তারপর আমার মার কাছে খবরটা চলে যায়, যার পর আমার মা বলে যে ওকে দিয়ে যাও রেবাকে আমার কাছে। তো আমার বাবা বলতেছে না, জীবন গেলেও দিব না। আর আমার আব্বু একটু বেশি থানা পুলিশ সে একটু করতো, আমার মারা আবার একটু ভয় করতো যে একটা মান সম্মানের ব্যাপার আছে, থানা পুলিশের, আচ্ছা ওর মেয়েকে ওই নিয়ে থাক। এভাবেই আমার মার সাথে আমার বাবার এখানেই সামর্থ্য হয়ে গেল। হওয়ার পরে আমি আর মানে তখন আমার দাদির কাছে ছিলাম। আমার রংপুরে আমার ছোট মার বাসা, ওখানে আমার আব্বু যে বাবুর্চির কাজ করতো, ওখানে যে আবার থানাতে আরেক লোক, উনি জানি কি কাজ করতো এটা জানি না, বাট উনি আবার বলছিল যে এখানে আমাদের রংপুরে এক মহিলা আছে, তুমি কি তাকে বিয়ে করবা? ওই মহিলার হচ্ছে আগে বিয়ে হয়ে গেছে, এরকম তুমি যে বিয়ে করতে চাও। তো আমার বাবা বলছে আমার একটা মেয়ে আছে,
কিন্তু তাকে বলতে হবে যে আমার মেয়েটা আছে, এভাবে তাকে দেখতে হবে। তারপরে যাই হোক তারা বিয়ে করছে আমাকে। তারপরে দেখা যায় মানে হালকা আমি যে একটু বুঝি যে মা কি রকম, না এতটাও বুঝি না যে আমার ওটা সৎ মা বা এরকম। ওখানে গেলাম, আমরা ভাড়া বাড়িতে উঠলাম রংপুরে, শহরের ভিতরে। ভাড়া বাড়িতে ওঠার পরে আমার আব্বা ওখানে আপনার প্রথমে কাঁচামালের ব্যবসা দিল। কাঁচামালের ব্যবসা দেওয়াতে আমার আব্বু অনেক লস খাইলো। লস খাওয়ার পরে সে মানুষকে অনেক বাকি টেকে দিয়ে আমার সৎমা বাবার বাড়ি থেকে জায়গা বিক্রি করে আনছে। তারা আবার একটু স্ট্যান্ডার্ড ফ্যামিলি, সে আবার পছন্দ করতো না যে সে একদম রিক্সা চালাক, ভ্যান চালাক, এটা তার একটা মানে মান সম্মানের ব্যাপার ছিল। সে চাইতো না, সে জায়গা বিক্রি করে এনে তাকে ওটা যে সে দেখে সেটাতেও লস খাইলো। পরে তাকে কি করা হলো, রিক্সাতে দেওয়া হলো। রিক্সা চালায়। আমার সৎমা আমাকে আবার এতটা ভালোবাসে না, মানে সে বলে যে সতীন নাই, সতীনের কোনো বাচ্চা কাচ্চাও ভালো লাগে না, আমি কি সতীনের সংসার করব? তখন এই আমাকে নিয়ে রেগুলার আমাদের ঝগড়া হয় আমার বাবা মার। মানে আমি আর কি, আমি তো কোনো কথা বলতে পারি না, তখন আমার টাইফয়েড নিউমোনিয়া। তারপরে এভাবে আর কি মানে সে আমাকে নিয়ে তাদের খুব আপনার সৎ মার ঝামেলা করতো? হ্যাঁ, অনেক ঝামেলা করতো, অনেক মারধর হইতো। এভাবেই আর কি দিনগুলো চলে গেল। 2-3 বছর চলে গেল। যাওয়ার পরে আমার নানার, সৎ নানার বাসায় চলে আসলাম আমরা। চলে আসার পর ওখানে আমার মানে সবাই আর কি মানে গ্রাম অঞ্চলে ও এক কথা বলতো, ও এক কথা বলতো, মানে আমি বাট আমার মার সব কথা শুনতাম। আচ্ছা, যাতে আমি এতটুকু আমার মেধাতে ছিল যাতে সে আমাকে ভালোবাসে, আমি যাতে তার কাছে মার আপনি কি আদরটুকু ছোটবেলাতে বুঝতেন যে ইনি আমার সৎ মা, ইনি আমার আসল মা না? না, এটা বুঝতেন? এতটা বুঝতাম না। আচ্ছা, ওই সময় অন্য কোনো ভাই বোন ছিল না? শুধু আপনি? না, শুধু আমিই ছিলাম। শুধু আপনিই ছিলেন, ওকে। তখন আমার মার এতটা বয়স ছিল না, আমার সৎ মার, ওনারও হালকা বয়স ছিল। জি। তারপরে নানার বাসায় আসলাম। আসার পর গ্রাম অঞ্চলে এ এক কথা বলে, ও এক কথা বলে, তখন আরো আমার খারাপ লাগে। তখনই আস্তে আস্তে বুঝতে পারি যে এটা আমার সৎ মা, বা যাই হোক আমাকে অনেক মারে, এটা করে। আমি সব কাজ করি তার মন জোগার জন্য। না, এখানে একটা আছে, আমার ভাই হয় শহরে, আমার একটা ভাই, ওই আমার সৎ মার ছেলে হয়। ওই ছেলেকে শহরে তখন আমি সম্পূর্ণ দেখাশোনা করি। কিন্তু ওর যখন আমার মার গর্ভে থেকে হয়েছে তখন থেকে ওর আমি যে হাগু মুতু করে যে কাপড়গুলো আমি সম্পূর্ণ ধুয়ে দিছি, আমার সৎমাকে কিন্তু কিছু করতে দেনি। যাই হোক, ঠিক আছে, হ্যাঁ বলেন। তারপরে এখান থেকে আমরা চলে আসলাম আমার নানার বাসায়, শেখপাড়া, আমাদের রংপুরে। শেখপাড়া যখন আসলাম, আসার পরে ওখানে বড় হলাম আস্তে আস্তে। ওখানে আমাকে স্কুল ভর্তি করে দেওয়া হলো, প্রাইমারি স্কুলে। ওখান থেকে আমি মানে 3তে যখন উঠলাম তখন আমার বাবা কি করলো, আমার মার সাথে রেগুলার ঝগড়া হয়। আমার বাবা আবার সৎ মা, তারপরে ওনার যে ফ্যামিলি আত্মীয় স্বজন গুলো আছে তাদের সঙ্গে কথা বলে না। আবার যদি আমি একটু কথা বলি, দেখা যাচ্ছে আমার আব্বু মানে হাতের কাছে লাঠি পাবে বা যা দা বটি যেটা পাবে সেটা দিয়ে আমাকে মার শুরু করবে। আচ্ছা। আবার আমার মা কথা বলে ওনার সাথে অশান্তি শুরু করতো। মানে আপনি কার সাথে কথা বললে অশান্তি শুরু করতো? সেটা হচ্ছে আমার সৎ মার যে ফ্যামিলির যে কেউ হোক, তাদের সঙ্গে কথা বললেই সমস্যাটা হতো? হ্যাঁ, সমস্যা করতো উনি। আমার মাও যদি কথা বললো তাও সমস্যা করতো আমার বাবা। আচ্ছা। এভাবেই দিনগুলো গেল। যখন আমি 3তে উঠলাম, 3তে ওঠার পরে আমার বাবা কি করলো, আমার মা ভ্যান কিনে দিল আমার বাবাকে। তখন আমার ছোট মামা, উনি আবার স্কুলের মাস্টার, হাই স্কুলের। তখন উনি বলতেছে যে এরকম আমাদের একটা মান সম্মানের ব্যাপার আছে, ও যে ভ্যান চালাবে এটা কিরকম দেখায়, একটা এটা কিভাবে হয়। পরে আমার মা বুঝায় বলছে, আমার নানি নানাকেও জায়গা বিক্রি করতে দিবে না আমাকে, যে তুই কি ওর পিছনে সব শেষ করবি নাকি, তোর ভবিষ্যৎ আছে না। তারপরে মা বলতেছে আচ্ছা দেখি আর একবার। সে তখন কি করলো, ভ্যানটা কয়েকদিন চালালো, চালার পরে বাসায় খুব ঝগড়া শুরু করে দিল। আর আমার মার, ছোট মার মুখের ভাষা অনেক খারাপ ছিল। আচ্ছা। মানে অনেক রং কথা বলে গালাগালি করতো, আমার বাবাও অনেক রং কথা বলে গালাগালি করতো, আমার খুব খারাপ লাগতো। আমি যদি ওখানে কথা বলতাম, দেখা যেত আমার বাবা আমার মার সাথে কিছু না করতে পেয়ে আমাকে সে দেখা যায় খুব মারধর করতো, এমন মারতো যে আমার শরীর ফেটে রক্ত বের হতো। আবার দেখা যেত আমাকে রশি দিয়ে সে হাত পাও বেঁধে রাখতো, বেঁধে ঘরে বন্দি করে রাখতো। তারপরে এভাবে মারতো। মারার পরে যাই হোক সেদিন ও রাতে বাসায় কোনো খাবার দাবার কিছু আনে নেই, চাল ডাল কোনো তরকারি আনে নেই। আমার ভাইটাও ছোট। তারপরে ও একটু হাঁটে আস্তে আস্তে, ওরও মনে হয় 3 বছর কি 4 বছর। তখন বাবা কি করলো, আমি 3তে উঠলাম, আমার ফাইনাল পরীক্ষা দিতে হবে। পরে আমার বাবা কি করলো, ভ্যানটা নিয়ে আমার দাদার বাসায় চলে আসলো, ভ্যান্ডাবাড়িতে। ভ্যান্ডাবাড়িতে চলে এসে আমার বাবা 2-3 দিন ওখানে থাকার পরে ভ্যান বিক্রি করে দিছে। তখন আমার সৎমা বলতেছে, আবার আমার মামা নানা নানি সবাই বলতেছে সৎ, যে ওর তো বাবা নাই, ও কি খাবে এখানে, তুই না হয়তো সন্তানরে কাজ টাজ করে খাওয়াবি।
তোর মেয়েরে কে খাওয়াবে, তোর সৎ মেয়েরে। পরে আমাকে ও বলতেছে তুমি তোমার বাবার কাছে চলে যাও, কি করবা। পরে আমি যাই হোক আমার কাছে জানি কয়েকটা টাকা ছিল, ওখান থেকে 30 টাকা কি 25 টাকা তখন বাস ভাড়া লাগে। আমি মডার্নে আসলাম, এসে ওখান থেকে বললাম যে আমি এখানে ভেন্ডাবাড়িতে যাব, পরে এত টাকা আছে। পরে ওভাবে আমি খুব রিকোয়েস্ট করলাম ড্রাইভারকে যে আঙ্কেল আমি তো অনেক ছোট মানুষ, দেখেন আমি এখানে কোথায় হারায় যাব, আমার বাবার কাছে আমাকে নিয়ে যান, আমার এরকম সমস্যা। তাকে আমি বিস্তারিত বললাম, সে বলতেছে আচ্ছা আমি চিনি তোমার বাবাকে। আচ্ছা, পরে আমাকে নামাই দিছে, নামাই দিল আমার আবার রাস্তার সঙ্গে আমাদের বাসা, আমার বড় ফুপির বাসা, মেজো ফুপির বাসা। আমি নামলাম, নাইমা কান্না শুরু করে দিছি। আমি সকাল থেকে কিছু খাই নাই অনাহারে, আবার আমার পরীক্ষা। আর তারপরে আমি বললাম যে আমার তো এরকম পরীক্ষা, আমার পরীক্ষা পরে দেওয়া হলো না, পরে বাবার সঙ্গেও দেখা হলো না। না দেখা হওয়ার কারণে পরে বাবা মানে সন্ধ্যার দিকে বাবার সাথে দেখা হলো যে আপনি আমাকে ছেড়ে আসছেন কেন। তারপরে বললাম যে আমি কি খাবো, ওখানে তো আমাকে বের করেছে, কয় তুমি তো তোমার সৎ মায়ের কথা মতন চলো, ইয়া করো, তো ওখানেই থাকতা, এখানে আসছো কেন। বাবা বলছে এটা? হ্যাঁ। তো আমি বলতেছি বাবা তখন কোথায় ছিল? বাবা তখন দাদার বাসায় ছিল। আচ্ছা। তখন আমি বললাম যে আমি ওখান থেকে কি করব, ওরা সবাই আমাকে এই কথা বলতিছে। পরে ওখানে কোন থাকলাম। ক্লাসে পড়েন তখন? তখন আমি 3-তে। ক্লাস 3-তে, ওকে। তারপরে বাবা ওখানে কয়েক মাস থাকার পরে দেখা যায় আবার আমরা কি করলাম, বাবার আর মানে ভ্যানটা বিক্রি করে খাওয়া আর তো কিছু নাই তার, সে বিক্রি করে খাবে। আমার দাদি তো অন্ধ, তারও কিছু জিনিস ছিল, সেগুলোও সে দেখা যায় কিছু টাকা ছিল তার বয়স্ক ভাতা, এগুলাও সে মানে ঘরে চাল ডাল ছিল, বস্তা ছিল চালের, ধান ছিল, এগুলো সম্পূর্ণ খাওয়ার পরে আমার দাদিকে আর দেখতে পারে না। আমার দাদি কিন্তু অন্ধ। যাই হোক, এটা হওয়ার পরে বাবা কিছুদিন পর আমাকে নিয়ে আবার রংপুরে চলে গেল, শহরে লালবাগে কারমাইকেল কলেজের অপোজিট সাইডে, ওখানে আবার বাসা ভাড়া থাকে। ওখানে আমরা বড় একটা রুম নিলাম ছোট দেখে, আমার বাবা ওখানে রিক্সা নিল। পরে ওই আমার যে নানার বাড়ি, সৎ নানার বাসা, ওখান থেকে কিছু মামারা যাওয়া আসা করে, কাঁচামালের ব্যবসা আপনার সিও বাজারে, পৌর বাজারে তারা যায়, তাদেরকে আমি দেখি, বলে যে ওই যে রেবা, খালেদার মেয়ে, আমার সৎমার নাম ছিল খালেদা, বলে খালেদার মেয়ে। পরে এই কথা বলার পরে তা আমি বলতাম মামা আমরা তো এখানে আসছি এরকম বিষয়, দেখেন মা আর আব্বুকে আবার একসঙ্গে করা যায় নাকি। পরে আমি আবার অসুস্থ হইলাম। অসুস্থ হওয়ার পরে আমার বাবাকে বললাম যে আপনি কাউরে না কাউরে ধরেন, আবার ওখানে যাইতে হবে, আমার পরীক্ষা দিতে হবে। 1 মাস পরে কিন্তু আমরা আসছিলাম এখানে। পরে 1 মাস পরে আবার কি হলো, 1 মাস থাকলাম শহরে ভাড়া বাসায়, আমার আব্বা রিক্সা চালাইলো। পরে আমার আব্বু এর হাত ধরে, ওর পা ধরে, যে ভাই আপনি একটু চেষ্টা করেন, দেখেন কি করা যায় না যায়। এভাবে মনে করেন আমার আব্বু একটু একটু করে আগাইলো। আগার পরে আমার মা আবার তাকে নিল। আচ্ছা। আবার নেওয়ার পরে সে আবার ওখানে গেল, যাওয়ার পরে তাকে বলা হলো যে আপনি ওদের সাথে কি কথা বলতে দিবেন, যারা আমার বাবাকে আমার মার সাথে যোগাযোগ করে দিচ্ছে তারা বলতেছে যে তুমি কি পারবা খালেদার বাবার মার সাথে কথা বলতে দিবা। তো বলতেছে হ্যাঁ আমি সব করব, আমি স্টামের উপর বনসই করব। এভাবে আমরা ওখানে আবার গেলাম। আমি 3-তে পরীক্ষাটা দিতে পারলাম, ফাইনাল পরীক্ষাটা। ম্যাডামরা বলতেছে যে তুমি এরকম করো, স্কুলে আসো না, এভাবে তো হয় না কারো একটা ক্লাস, আর তুমি এভাবে পারবাও না পড়তে, এটা সম্ভব। পরে আমার বাবা মাকে দুজনকেই ডাকছে যে ওকে আপনারা তো প্রাইভেট দেন না, কিছু দেন না। তারপরে আমার স্কুলের যে পাড়া প্রতিবেশী যারা আছে কিছুজন তো ভালো আছে, পরে ওনারা গিয়ে বলছে ও সৎ মা, আচ্ছা, ওর সাথে এরকম করে, ওকে তো কিছু দেয় না। আমাকে আমার বাবা মা প্রাইভেট দিত না, আমি যে মাসে 300 টাকা করে পাইতাম আপনার, ওইটাও মনে করেন 3 মাস পর 300 টাকা করে সরকারে দিত প্রাইমারি স্কুলে। ওখান থেকে ওই টাকাটা কি করতো আমার বাবা মা খরচ করতো। আবার দেখা যাচ্ছে ও অনেকে পায়, অনেকের মা কি করতো একটা জামা কিনে দিত, একটা নাকে ফুল কিনে দিত। আমারও খুব ইচ্ছা হইতো যে আমি একটা নাকের ফুল নিব বা একটা জামা নিব, মানে খুব কষ্ট লাগতো, কিন্তু আমি বলতাম না ভয়ে, যে আমি যদি আবার এরকম করে আমাকে নিয়ে যদি আবার চলে যায়, আমার পড়াশোনাটা এখানে আবার মিস হয়ে যাবে, আমি তখন কি করব, মানে চিন্তা করতাম। এভাবে হইতে হইতে আমার বাবা ফোরে উঠে আবার এরকম শুরু করে দিল। আবার একটা ভ্যান কিনে দিল আমার মা লোন করে কিস্তিতে, ওই ভ্যানটা নিয়ে আবার আমার বাবা এরকম চলে গেল। কিছুদিন পর চলে যাওয়ার পরে দেখা যাচ্ছে আর আমার মা নিচ্ছে না, তখন আমি আরো একটু বড় হয়ে গেলাম, হালকা একটু সাবাল্য হলাম, একটু বুঝতে পারলাম। পরে যাই হোক এভাবে হইতে হইতে মনে করেন প্রায় 2-3 মাস হয়ে গেল। আমি ফাইনাল পরীক্ষা দিলাম, আমি কোন রকম পাশ করছি, এটাকে পাশ বলে না। তারপরে ম্যাডামেরা আমাকে উঠাই দিল।
আমি কি করলাম, আমি তো পড়াশোনা করিনি, আমি কি করলাম, আমার পাশে আমার এক বান্ধবী ছিল রিপা, আশামণি, ওদেরকে দেখতে চাইতাম। ওরা লিখতো পরীক্ষার খাতা, আমি ওদের একটু উকি মেরে দেখতাম, কিন্তু ওরা আমাকে দেখাইতো না, যে ওরাও তো নাম্বার কম পাবে, ওরা দেখাইতো না। আমি কি করি, পরে এর কাছে যাই, একটু শূন্য স্থান টিক চিহ্ন, ম্যাডামকে বলি যে ম্যাডাম দেখেন একটু আমাকে দেন, আমি তো পরীক্ষা এরকম পড়তে পারিনি, আর বাবাও তো নিয়ে গেছে আমাকে ওদিকে, আর আমাদের সংসারে এমনি অনেক ঝগড়াঝাটি, আমাকে ফোরে উঠতেই হবে। পরে ম্যাডামও যাই হোক বলে দিত, পরে বলতো আচ্ছা রে বা ঠিক আছে। ম্যাডাম শূন্য স্থান টিক চিহ্ন আমার সম্পূর্ণ বলে দিত, কাউকে বলে দিত না, আমাকে বলে দিত। আবার ছোট প্রশ্নগুলোও বলে দিত, লেখেও দিত। উনি আমাকে অনেক হেল্প করছে ম্যাডামেরা। এভাবে ফোরে ওঠার পরে আবার উনি ওইরকম করলো, আবার আমার টেস্ট পরীক্ষা শুরু হলো ফোরে। হওয়ার পরে আবার আমার বাবা আমাকে নিয়ে গেল 2টা পরীক্ষা নাই দিতে, বাংলা ইংরেজি দিছি, তারপরে উনি আমাকে নিয়ে এভাবে চলে গেল। আচ্ছা। যাওয়ার পরে আবার কিছুদিন ভ্যান বিক্রি করে খেয়ে আবার ওই রকম বসেছিল। পরে আমার বাবা ঢাকায় আসছিল রাজমিস্ত্রির কাজ করার জন্য, আর আমাকে থুয়ে আসছিল আমার ফুপুর কাছে। ওখানে আমার ফুপুর কাছে আমি থাকি, তাদের ওখানে খাবার নাই, দাবার নাই, কেউ আমাকে ভালোবাসে না, বলে তোমার বাবা নাই, মা নাই, টাকা পয়সা নাই, আমরাই তো দিন মজুর করে খাই, তোমাকে কি খাওয়াবো। পরে যাই হোক, আমি দেখা যায় ছোট মানুষ, এর ওখানে আমাকে ডাকে, ও বলে যে তুমি এটা কাজ করো, তাহলে তোমাকে আমি খাইতে দিব। আমি যে যেটা বলতো তার সেটাই কথা শুনতাম, তখন আমি খাইতে পারতাম। আবার দেখা যায় আমার দাদি অন্ধ ছিল, রান্না করতে পাইতো না, কোনো ছেলে মেয়ে তাকে দেখতো না। দেখা যায় পাশের বাড়ি থেকে তার চাচাতো ভাইয়ের বউ আছে বা এরকম আত্মীয় স্বজন, তাদেরকে দেখা যায় খাবার দিয়ে যাইতো দাদিকে। ওই খাবার ওখান থেকে আমার দাদি আবার কি করতো, উনি একটু খাইতো, আমাকে ডাকতো রে ভাই, আমি আবার দৌড়ে এসে খেয়ে নিতাম। আচ্ছা। বুঝতাম না যে দাদি কতটুকু খাইলো না খাইলো, পেট ভরলো কি না ভরলো। পরে আমার বাবা ওখান থেকে আসার পরে আমার বাবার খুব অবস্থা খারাপ ছিল, সে অসুস্থ ছিল, তার পুরা শরীরে পক্স বের হয়েছিল, তার হাতে কোনো টাকা পয়সা নাই। তার মেজ বোনের কাছে থাকলাম, তারাও আমাদের খাইতে দেয় না। আর একদিন হঠাৎ বৃষ্টি আসছে, খুব জোরে বৃষ্টি, আর খুব ঠান্ডা লাগতেছে, টিন দিয়ে পানি পড়তেছে। আমার বাবার আমি শুই, কিন্তু আমার ফুপি আমাদেরকে খেতা বালিশ কোনো কিছুই দেয়নি, বলতেছে তোমরা যেরকম অভিনয় করো সেরকম এখন থাকো, এভাবে তোমার বেশি তেল বান্ধা গেছে, আমার বাবাকে বলতেছে। তা আমি বলছি ফুপু আমাকে অনেক ঠান্ডা লাগতেছে, দেন একটা খেতা দেন। তো বলতেছে না, সে দেয়নি। ওভাবেই ছিলাম, থাকার পরে আমার বাবা 2 দিন পর আবার রংপুরে চলে গেল। রংপুরে যাওয়ার পরে আবার ওভাবেই সে এরে হাত ধরে, ওর পা ধরে ধরে আমার সৎমার কাছে গেল। আমার সৎমা তাকে আবার গ্রহণ করে নিল। নেওয়ার পরে আমি 5-এ সমাপনী পরীক্ষা দিলাম 2010-এ। দেওয়ার পরে কেউ পরীক্ষা দিতে দিবে না আমাকে, কয় ও পারবে না। আমার মা প্রতিবেশী মামিরা ছিল যারা আমার স্কুলের ফ্রেন্ডগুলো, ওরাও বলতো যে না ও পরীক্ষা দিতে পারবে না। ম্যাডামও বলতো যে না রে বা তোমার আর সম্ভব না, কেন এটা সমাপনী পরীক্ষা, এখানে ফাজলামি করার জায়গা না, আর তুমি পারবা না, তোমার কোচিং নাই, প্রাইভেট নাই, কিছু নাই, তুমি কিচ্ছুই পারবা না। পরে আমি সবার কথা অমান্য করে আমি বলছি না, আমি পরীক্ষা দিবই, আমি পাইলে পাবো, না পাইলে নাই, এটা আমার কোনো দেখার বিষয় নাই। তারপরে আমার সৎমাও দিবে না। এখন আমার পরীক্ষাটা হচ্ছে আমার বাসা থেকে অনেক দূরে, এখন আমাকে সকালবেলা কে রেখে আসবে, রাখার লোকও নাই। পরে আমি এতটা পড়তেও পারি না, গাইড নাই, কিভাবে পড়বো। যাই হোক, একটু করে যতটুকুই পড়ছি, আল্লাহ আমার পাশে ছিল বিধায় আমি মনে হয় পরীক্ষাটা দিতে পারছি, পাশও করছিলাম। কোন ক্লাসে? 5-এ। ক্লাস 5-এ? হ্যাঁ, 5-এ 2010-এ। পরে আমার একটা মামাতো ভাই আমাকে রেগুলার রেখে আসতো সকালবেলা, আর আসার সময় আমি হেঁটে আসতাম, বান্ধবীদের সাথে হেঁটে আসতাম। ওখানে একটা ছেলের সঙ্গেও আসতাম। ওই ছেলেটাকে আমার প্রথম 5-এ ওকে পছন্দ হয়েছিল, ওর নাম হেলাল ছিল, ওর বাসা আমাদের ওখানে পানবাড়িতে। ওকে খুব আমি পছন্দ করছিলাম, কিন্তু ও বুঝতো না যে আমি ওকে কতটা পছন্দ করি, আর আমিও বুঝতাম না যে প্রেম কি জিনিস, কিন্তু ভালো লাগতো ওকে। কোন ছেলেটাকে? এটা হেলাল, ওর নাম হচ্ছে হেলাল। আমাদের স্কুলে না, ওই অন্য স্কুল থেকে আর কি পরীক্ষা দিতে গেছিলাম আমরা। আচ্ছা, ও একই ক্লাসে ছিল? হ্যাঁ, একই ক্লাসে সমাপনী পরীক্ষা দিতে গেছিলাম। ওকে। তখন তো অন্য স্কুল থেকে দেখা যায় যে একটা বোর্ডে আমরা সবাই পরীক্ষা দিছি। পরে ও আমাদের ক্লাসেই বসতো, আমার পাশে 2 জন ছেলে ছিল, আমি মাঝখানে ছিলাম। পরে ওদের দেখছি, আমি নিজেও কিছু বাসায় পড়ছিলাম, ওগুলা দেখে আমি পরীক্ষা দিছিলাম। পরে ওই ছেলেটাকে খুব পছন্দ হয়েছিল, ওর সাইকেলে আমি একদিন আসছিলাম, আর বাকি দিনগুলো আমি হেঁটে হেঁটেই আসছি। আর তখন খুব কষ্ট লাগতো, আর আমি অনেক কিছু খাইতে ইচ্ছা করছিল, যে পরীক্ষা দিতে আসছি, আমি কিছু খাই,
বা অনেকে তো খাইতেছে, আমার সেরকম টাকা ছিল না। বাবা চুরি করে আমাকে যে টাকাটা দিছিল আমি ওই টাকাটা খাইতাম না। যে টাকাটা আমি জমায় হয়, আমার আবার একটু চুল বড় ছিল আর আমি সাজগোজ খুব পছন্দ করি। আর আগে আমি একটু চাইতাম যে আমি মানে একটা লং জামা পরবো না, একটু শর্ট জামা পরবো, একটু ভালো জামা পরবো, কম দামি পরবো না, ভালো পরবো। টাকা একটু বেশি লোক, টাকাগুলো জড়ায় দেখা যেত আমি একটু মেরিল কিনতাম বা একটা টিপের পাতা কিনতাম বা একটা চুড়ি কিনতাম, এরকম কিছু কিনতাম, একটু শ্যাম্পু কিনতাম। এভাবে আমি টাকাগুলো খরচ করতাম না, জড়ায় রেখে দিতাম আমার কাছে। রাখার পরে এভাবে আমি পরীক্ষা দেওয়া হয়ে গেল, আমার রেজাল্টও বের হইলো। রেজাল্টে আমি সেরকম ভালো পাইনি। আমি সেকেন্ড ডিভিশন, ওটা তখন জানি কি ছিল, কিন্তু কোন আমি ক্লাসে? 5 এ সমাপনী আমার শুরুতে। ঠিক আছে, আপনি পাশ করেছেন। হ্যাঁ, তারপর কোন রকম পাশ করেছি, করার পরে আমাকে 6 এ 11তেই ভর্তি শুরু হচ্ছে। পরে ওখানে আমাকে ভর্তি করা হলো। আমাকে ভর্তি করবে না আমার মা, বলতেছে না ও পারবে না, আমাকে বিয়ে দিয়ে দিবে। আমার বিয়ের জন্য ছেলে খুঁজতেছে অনেক, এরা বিয়ের জন্য ছেলে খুঁজতেছে। এক ছেলে, ও হচ্ছে, এটা বলবো কি না বলবো এটা অনেক খারাপ কথা, আমি চাচ্ছি না যে এই কথাটা না চলে বলার দরকার নেই। এটা হ্যাঁ, বলার। আপনি বোঝান আপনাদেরকে কি হয়েছে। হ্যাঁ, এই ছেলেটা একটা দুর্ঘটনা ঘটাইছে, ঘটার পর ওই ছেলেকে দিয়ে আমার বিয়ের কথা বলতেছে আমার মা। ছেলে আপনার গ্রাম অঞ্চলে টলি চালায়, পাওয়ার টলি, জমি চাষ করে। ওই ছেলে, হ্যাঁ টলার, ওই ছেলেকে দিয়ে আমার বিয়ে দিবে। তা আমি বলতেছি ওই ছেলে একটা এত বড় দুর্ঘটনা ঘটাইছে, ওকে আমি বিয়ে করব না। আমি আর কি মনে মনে এটা ভাবতেছি যে না, আমি কখনোই ছেলেকে বিয়ে করব না। আমার বাবাও রাজি না, যে আমার মেয়ে এখনো সাবালক হয়নি আর আমি বিয়ে এখনই দিব না। আমি যখন ক্লাস 5 এ পড়ি তখনও, বাট আমি জামা সেভাবে পরি না, সেভাবে প্যানও পরি না, খোলামেলায় আমি ছোট মানুষ, ছোট বাচ্চা। হ্যাঁ, এত বুঝতাম না যে আমি এখনো বড় হইছি, আমি ভাবতাম যে আমি এখনো ছোট আছি। কিন্তু আমার মার কাছে আমি খুব বড় ছিলাম, সে আমাকে খুব দ্রুত বিয়ে দিতে পারলে হয়তোবা সে বেঁচে যাইতো, এটা ভাবছিল। কিন্তু সে আমাকে অনেক জিদ করে বিয়েটার কথা বলছিল। আমি পরে আমার বাবা বলছে না, আমিও বলছি যে না, আমি বিয়ে করব না। এখন আমি ইউসেপ টেকনিক্যাল আমাদের ওখানে শুরু হয়েছে, ওখানে আমি ভর্তি হব। আচ্ছা, টেকনিক্যালি আপনি কি করবেন? টেকনিক্যালে ওখানে হচ্ছে আপনার ট্রেড অনুযায়ী কাজ শিখাচ্ছে। আপনি কাজ শিখবেন ওখানে? হ্যাঁ, লেখাপড়া বাদ দিয়ে আপনি কাজ শিখবেন? হ্যাঁ, 6 আমি ভর্তি হলাম। 6 ভর্তি হওয়ার পরে আমার ওই মার যে ছোট ভাই, উনি আবার হাই স্কুলের মাস্টার গণিতের। পরে ওখানে আমার সব মানে ফ্রি করা হলো না, একটা হাফ ফ্রি ফুল ফ্রি আমার উপবৃত্তি ওখানে দেওয়া হলো। দেওয়ার পরে আবার 6 পড়ার সময় আবার আমার বাবা পাগলামি শুরু করে দিল, আগেরটাই। আবার উনি চলে গেল। যাওয়ার পরে আমি আর চলে গেলাম না, আমিও থাকলাম। থাকার পরে দেখা যায় আমার বাবা আসতেইছে না আর। তখন আমার মার বার ভ্যানটা দেয়নি, ভ্যান বাসায় ছিল। পরে আবার বাবা চলে গেল। পরে আমিও আবার 2-3 দিন এখানে থাকার পরে, রংপুরে থাকার পরে, নানার বাসায় থাকার পরে আমিও চলে গেলাম দাদার বাসায়। যাওয়ার পরে আবার বাবাকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আবার আমরা ভাড়া বাড়িতে উঠলাম, ওখানে আমার মিস গেল। যাওয়ার পরে আবার আমরা ভাড়া বাড়িতে উঠলাম। ওঠার পরে আবার ওখানে আমার বাবা আবার রিক্সা নিল। ওভাবে আমাদের মনে করেন 2-3 মাস চলে গেল। যাওয়ার পরে আমার বাবা কি করলো, আমার এক মামাকে আবার ধরলো যে আমি বাসায় যাব, আবার আপনি কি করবেন? পরে আমিও ভাবতেছি যে একটা মান সম্মানের ব্যাপার, আমি তো এখন আস্তে আস্তে বড় হইতেছি, কি করব, মানে খুব খারাপ লাগতেছিল। আর একদিন খাইতে পারতাম, একদিন খাইতে পারতাম না, আর আমি রান্না করতে পারতাম না। মানে ভাড়া বাড়িতে ছিলাম, সবাই তো সবার কেয়ার করে না। পরে যাই হোক, এভাবে দিনগুলো গেল। যাওয়ার পরে ভাত রান্না করতাম, আপনার মাটির যে পাত্র আছে ওটাতেও তরকারি রান্না করতাম, ওটাতেও ভাত রান্না করতাম। কিন্তু গ্যাস ছিল না, আমাদের রংপুরে এখনো গ্যাস হয়নি। আচ্ছা, তো তখন আবার কি ছিল, একগুলো লম্বা লম্বা কাঠ ছিল, ওগুলো গোল করে কেটতে হয়, কাইটটা আবার আপনার কেরোসিন তেল দিয়ে ধরাইতে হয়। আমি খুব কষ্ট করে ধরাইতাম। আর একদিন রান্না করতে গেছি মাটির পাতিলে মুরগির গোস্ত, পরে দেখি মাটির পাতিল ভেঙে সব পড়ে গেছে চুলার নিচে। ওগুলো আপনি কি রান্না করেন নিজের জন্য খাওয়ার জন্য? হ্যাঁ, নিজে, বাবার জন্য আর আমার জন্য খাবার। এখন হোটেল থেকে খাবার খাওয়া তো আর পোষাইতো না। বাবা যে ইনকাম করতো সেই ইনকামে দেখা যায় রিস্কার যে আপনার যে ভাড়াটা ওখানে মানে ইনকাম করে নাকি রাতে আবার একটা জমা দিতে হয়, সে জমাটা যদি এখন দেয় তাহলে আমাদের আর খাবারের টাকা থাকতো না। আমার বাবা যে এদিকে যাওয়ার জন্য এর কাছে যাইতো, ওর কাছে যাইতো, দেখা যায় সে সময় পাইতো না, যে ইনকামটা করতো জমাটাই দিতে পারতো না, তাহলে কিভাবে খাবো? একবেলা রান্না করতাম, 2 বেলা খাইতাম। সেদিন আবার ওগুলো পড়ে গেছে। আমার বাবার সঙ্গে থাকতেন, থেকে ওই
টেকনিক্যালি ওটা পড়াশোনা করে? না, ওটা ওখানেই আপাতত বন্ধ থাকলো। ভর্তি হওয়ার কথা ছিল, কিন্তু এই যে বাবা মাঝখান থেকে চলে আসলো, আর ওটা ভর্তি তার আমার মানে হলো বাবার না। সঙ্গে থাকতেন, বাবাকে রান্না করে খাওয়াতেন, হ্যাঁ আর মা থাকতো হচ্ছে বাড়িতে। হ্যাঁ, মা থাকতো নানার বাসায়, আমার ভাইকে নিয়েই আপনি থাকতো। মার সঙ্গে থাকতে পারতেন না কারণ সৎমা আপনার সঙ্গে খারাপ আচরণ করতো। খারাপ আচরণ করতো, সে চিন্তা করতো যে আমি ইনকাম করতে পারি না, ওকে খাওয়াবো কি, আমার আচ্ছা। তো ছেলে আছে, তাকে তো খাওয়াইতে হবে। ওকে, আপনার বাবা খরচ দিত না আপনার সৎমাকে? না, সে খরচ দিত না, টোটালি বন্ধ ছিল। ঠিক আছে, বলেন তারপর। তারপরে যাই হোক, এভাবে আর কি আমি ওখানে পরে মুরগির মাংস পড়ে গেছে, আর অনেক শীত ছিল। আমার বা একটা চকি ছিল, ভাড়া বাসায় একটা চকি দিত বাড়িওয়ালারা, চকিতে খেতা বালিশ কোনো কিছুই ছিল না। পরে ওই যে আমাদের রংপুরের অঞ্চলের ভাষায় বলে যে আপনার পল, যেটা খ্যার, ওই খ্যার কি করলো আমার বাবা কিনে আনলো, আয়নার নিচে বিছাই দিল। আর টিনের ঘর, অনেক বাতাস আসে, গাড়ি চলাচল করে রাস্তা দিয়ে, আর ওই বাতাসটা আসতো। আর আমার বাবার একটা লুঙ্গি আমি গায়ে দিয়েছিলাম, আর শীতে অনেক কাঁপছিলাম। আমার বাবা অনেক মানে হাত পা অনেক কোকড়া করে শুয়েছিল, আমিও ছিলাম। আমার বাবা আলাদা থাকতো, আমি নিচে থাকতাম। আর মাটি থেকে যে একটা ঠান্ডা ভাবটা, ওটাও আসতো, ঠান্ডাতে খুব কষ্ট হইতো আমার থাকতে। জি। পরে মুরগির ওটা পড়ে গেছিল, যাওয়ার পরে বাবা অনেক মারধর করছিল আমারে, বলতেছে এত কষ্ট করে আনছি সেটা ফালাই দিলা। তো আমি বললাম আমি তো পারি না, আমি কি করব। আমার মাকে আবার যা বলছে যে এরকম ওর মেয়ে হচ্ছে রাস্তায় কাগজ কুড়াচ্ছে, মিথ্যা কথা আর কি বলছে। সৎমাকে? হ্যাঁ, সৎমাকে বলছে। পরে আমার বাবা আবার কি করছে, এই কথা শুনতে পারছে, শুনতে পাইরা আবার বলতেছে যে তুই কি কাগজ কুড়াইছিস? তা আমি বলতেছি না, আমি এসব জানি না। কয় শেখপাড়া থেকে খবর আসছে আমার কানে। তা আমি বলছি আমি বলতে পারি না। পরে এমনও খবর গেছে আপনি কি কাগজ করে কুড়িয়েছিলেন? না, কিন্তু আমার মার কানেই খবরগুলো দিয়ে দিছে, যে মামারা আমাকে দেখছিল বা ভাই প্রতিবেশী যারা দেখছিল, তারা আর কি এই ধরনের কথাগুলো আমার মাকে গিয়ে বলছে যে আমাকে নাকি ভূত ধরছে, আমি পাগল হয়েছি, এরকম। কিন্তু আমি অসুস্থ হয়েছিলাম, এটা একটা মিথ্যা কথা বলছিল আমার বাবা, যে আমার মেয়ে একটু খুবই অসুস্থ, আর মাকে দেখার জন্য অনেক পাগল হয়ে গেছে। পরে আবার কি করলাম, এভাবেই গেলাম। আবার আমার বাবা কি করলো, মামা মামির হাত পা ধরলো, প্রতিবেশী মামা মামির হাত পা ধরে আবার আমার মার সাথে মোবাইলে কথা হয়। আমার মা আমার হচ্ছে মামিদের মোবাইল থেকে আমার বাবার সাথে কথা বলে, আমিও কথা বলি যে আমাদেরকে নিয়ে যান, আমাদের এখানে খুব কষ্ট হইতেছে। আর মানে এরকম সৎমাকে? হ্যাঁ। তো আপনি আসল মার সঙ্গে যোগাযোগ করছিলেন না কেন ওই সময়? আসল মার সঙ্গে যোগাযোগ করছিলাম, বাট মানে ওই সময়টাতে যোগাযোগ করেছিলেন? না না, কেন করেননি? করিনি, আমি তো তার বাসা চিনি না। বাবাকে বলেননি কখনো যে বাবা আমাকে আসলে না, তার কথা বললে বাবা অনেক মারধর করতো। ঠিক আছে, ওকে, পয়েন্ট। তারপর? তারপরে এভাবেই হচ্ছে আবার গেলাম ওখানে, যাওয়ার পরে বিচার সালিশ বসলো। আমার বাবা আবার আমাকে শিখাই দিছিল যে তুমি ভূতের অভিনয় করবা। পরে আমি আবার কি করলাম, যে আমার মাথা ভারী হয়ে গেছে, আমার খুব খারাপ লাগতেছে, হাত পা জ্বালাজ্বালি করতেছে। মানে কিসের জন্য? মানে আমাকে বলতেছে যে তুমি এরকম করলে তোমার মা তোমাকে ওখানে রাখবে, আমাকেও রাখবে। আচ্ছা। পরে আর কি যাই হোক, আমি বলতেছি আমার হাত পা, আমাকে যেভাবে আর কি আমার বাবা বলছিল যে তুমি এভাবে বলবা যে আমার মাথা ঘুরাইতেছে, আমার খারাপ লাগতেছে, তখন আমি এভাবেই বলছি। বলার পরে আমার কি করলো, আমার মামা বলতেছে তাহলে ডক্টর ডাকি, তাহলে ওই যে আমার আবার সৎ না, উনি আবার কবিরাজ ছিল, বলতেছে ওনাকে ডাকি। পরে উনি যাই হোক ডাইকা গা ঝাইরা দিছে। আমি আর পাইতেছি না যে আমি আর কি বলবো না, আর এসব করাটাও ঠিক না, আমি মনে মনে চিন্তা করতেছি। পরে আমি পানি টানি খেয়ে একদম ফুল রেস্ট নিলাম। পরে দেখতেছি ওরা সবাই মিলে যাই হোক আমার মা আর বাবাকে একসঙ্গে করে দিল। দেওয়ার পরে ওখানে থাকার পরে 2-1 মাস হয়ে গেল। হওয়ার পরে আবার আমি 6-এ ক্লাস করতেছিলাম। তখন আমার ছোট মা বলতেছে যে এরকম করাটা কি ঠিক? পরে আমার তো কোচিং নাই, 6-এ সবাই ভর্তি হয়ে আপনার গণিত, ইংলিশ সেকেন্ড পার্ট, এগুলোর বিজ্ঞান, এগুলোর কোচিং করে। তখন ওরা সবাই বলতেছে কিরে রে বা তুই মিঠু স্যারের কাছে ইংরেজি পড়বি? তখন আমি বাসায় এসে বললাম যে এরকম প্রাইভেট দিতে হবে, তো আমারে কোচিং করতে হবে, না হলে স্যারেরা অনেক বকাবকি করে। পরে আমার ছোট মামা, আলমগীর মামা, আমাদের ক্লাস নিল, প্রথম ক্লাস গণিত। সেদিন উনি অঙ্ক দিছে, আমি অঙ্ক পারিনি। না পারার কারণে আমার মামা আমাকে 2 হাতে মানে একটা বড় বাঁশের লাঠি দিয়ে আমার 2 হাতে 6টা কি 5টা মারছে, অনেক জোরে জোরে। ক্লাস 6-এর ঘটনা? হ্যাঁ, ক্লাস 6-এর ঘটনা। কেন পারোনি? পরে আমি টেনশন, বাসায় আসলাম, আইসা খারাপ লাগলো যে আপন মামা হলে কি পারতো সে আমাকে মারতে? সে তো জানে যে আমাদের ফ্যামিলির অবস্থাটা কি, আর আমি তো কোচিং করতে পারবো না, আমার তো সেরকম সামর্থ্য নাই, আর আমি কোনো স্যারের কাছেও যা বলতে পারবো না।
কিন্তু আমার মামার এখানে আরো একটা ভুল হয়েছে, সে বুঝতে পারছিল যে তার বোনের এতটা সমস্যা, আমার বাবার অবস্থা খারাপ, তার একটা উচিত ছিল যে তার সবগুলো স্যারদের সঙ্গে কথা বলে আমাকে সব হাফ ফুল মানে ফ্রি করে দিছে, স্কুলের যে বেতন মাইনাগুলো দেওয়া লাগবে না উপবৃত্তি করে দিছে। তার একটা উচিত ছিল যে একটা এরকম অসহায় মেয়ে সবাই থেকেও না থাকার, তাকে আমরা একটু যদি কোচিং দেই সব স্যারেরা মিলে সবাই যদি একটু হেল্প করতাম, তাহলে আজকে হয়তো বা আমার জীবনটা আরো বেশি ভালো হইতো। তারপরে এভাবে আমি আবার কি করলাম যে দেখি কোচিং টুচিং পাইতেছি না, পরীক্ষাও দিতে পাইতেছি না। পরে আমি কি করলাম, ওই যে আপনার টেকনিক্যালে ভর্তি হওয়ার জন্য আমি বাসা থেকে মাকে চাপ দিলাম। আচ্ছা, পরে আমার কাছে কিছু টাকা ছিল, আমার দাদিও কিছু টাকা দিছিল, ওই দিয়ে আমি 2টা মুরগি কিনছিলাম বাসায়। মুরগি কেনার পরে আমার আবার যে বয়সটা, এই বয়সে আবার আমার জন্ম নিয়ন্ত্রণের কার্ড হবে না, জন্ম নিবন্ধন। হ্যাঁ জন্ম নিবন্ধন, ওটা কার্ড হবে না, না হওয়ার কারণে এখন ওখানেও তো আমাকে ভর্তি নিবে না। ওখানে যে আপুগুলো পড়ছে ওদের সাথে আমি যোগাযোগ করছি যে আপু আমিও টেকনিক্যালে ভর্তি হব। পরে আমি গেলাম, আমাকে স্যারেরা বলতেছে তুমি অনেক ছোট, তোমার বয়স নাই, তোমাকে এখানে নেওয়া যাবে না। আর এখানে আমরা সাধারণত নেই 13 থেকে 14 বছরের মেয়েদেরকে, তোমার তো সে বয়সটা এখনো হয়নি, তুমি তো কথাই বলতে পারবে না। পরে আমি বললাম স্যার আপনারা তারপরে দেখেন না, এখানে তো গরিব অসহায় মেয়েদেরকে বেশিরভাগ নেওয়া হয়, যাদের পরিবার খারাপ। তারপর আমি বললাম যে আপনি আমার বাসায় যায়েন, যাওয়ার পরে দেখেন। পরে সেদিন গেলাম, নিল না আমাকে। তারপরে আবার আমি বাসায় আসলাম, আসার পরে মাকে বললাম যে আমাকে তো নিতেছে না। পরে আমার মামা, যে ছোট মামা গণিত মাস্টার, ওনার সঙ্গে আবার আমাদের হচ্ছে ওখানকার একজন ভালো ব্যক্তি, উনি খুব প্রভাবশালী লোক, ওনার সাথে আবার আমার মামার খুব ভালো একটা সম্পর্ক। পরে আমার মা কি করলো, ওনাকে বললো, ওনার দ্বারা আবার কি করলো, ওনাকে বললো যে আমার ভাগ্নিটা এরকম টেকনিক্যালে ভর্তি হতে চাচ্ছে, ফ্যামিলি এরকম, একটু আপনি চেষ্টা করে দেখেন। উনি আবার হচ্ছে আমি যে প্রাইমারি স্কুলে পড়ছি ওই ম্যাডামের হাজবেন্ড। ও পরে এখন হচ্ছে আমার ম্যাডামও বলছে যে, ম্যাডামের বাসায় 2-3 দিন গেছিলাম, যাওয়ার পরে ম্যাডামকে বলছে যে আমার ম্যাডাম এরকম অবস্থা, আপনি তো সবকিছুই জানেন। ম্যাডামরাও সবাই জানতো যে আমার ফ্যামিলিটা এরকম। জানার পরে যাই হোক, ম্যাডাম কি করছে, আবার ওনার হাজবেন্ডকে বলছে, রেবাকে দেখো একটু চেষ্টা করে টেকনিক্যালে ভর্তি করে দেওয়া যায় নাকি। পরে স্যার উনি আবার গেল, যাওয়ার পরে স্যারের সঙ্গে কথা বললো ইউসেফ টেকনিক্যালে। বলার পরে স্যার বলতেছে আচ্ছা ঠিক আছে আমরা দেখবো, আমরা আগে বাড়ি দেখবো, উনি বড় লোক না কি রকম, আপনাদের কথায় তো এখানে বিশ্বাস হবে না, আমরা নিজে গিয়ে যাচাই করে তারপরে নিব। আর উনি তো অনেক ছোট, তো বলতেছে একটু দেখেন চেষ্টা করে নেওয়া যায় নাকি। পরে এভাবে ওনারা আসলো, আসার পরে আমার বাসায় আমার এক খালা ছিল প্রতিবেশীও, পরে বলতেছে রেবাদের বাসা কোনটা। পরে আমি ওখানে আবার নাম চেঞ্জ করছিলাম, আমার নাম হচ্ছে আবার রেবা, 2 জন ছিলাম আমরা, থাকার কারণে নামটা হচ্ছে, আমার সাথে আরেকটা আপু ছিল, উনি আবার বলতেছে তুমি এত অসহায়, তো তোমার নামটা একা দিয়ে দেই। তো আমি আর এতটা বুঝি না, আমি বলছি আচ্ছা আপনাদের যেটা ভালো হয়। আর আমি আবার সবসময় বেশি এটা বুঝি যে আমাকে যে ভালো, মানে আমার একটা কোনো কিছু পছন্দ হলো অন্যের উপর আমি বেশি নির্ভর করি, আমি নিজের উপর নির্ভর করি না, যে অন্য তো আমার জন্য ভালোই বোঝে, আমার ভালোটা তো আমি কি আর বুঝবো। পরে ওই নামটা দিলাম, পরে আয়সা বললো একা বলছে, পরে চেনে নে, বলছে একা আক্তার রেবার বাসা কোনটা, পরে রেবার বাসা, বাবা একরামুল, মা খালাদা। বলার পরে আমার খালা বলতেছে ওইটা, ওর বাবা কি করে। আমি আবার তখন কি করছিলাম, মানুষের বাসায়, আমার মামার বাসায় ভুট্টা যে ছিলে, ওই ভুট্টা ছিলতে বসছি বৃষ্টির দিন। পরে আমার খালা পরে ডাকতেছে, বলতেছে রেবা তোর বাসা এরকম, রেবা রেবা করে চিল্লাচ্ছে। পরে স্যার নাকি বলতেছে যে ওকে ডাকতে হবে না, ওর বাসা কোনটা দেখাই দেন। পরে বলতেছে এইটা, বলতেছে আপনি কি সত্যি কথা বলতেছেন, বলতেছে হ্যাঁ। ওর কি সৎ মা, ওর বাবা কি ভ্যান চালক, বলতেছে হ্যাঁ। পরে বলতেছে ও মেয়েটাকে এখন ডাক দেন। পরে আমাকে ডাক দিল, পরে আমি বলতেছি, সালাম দিলাম যে স্যার আপনি ভালো আছেন, বলতেছে হ্যাঁ। বলছে তোমার বাসা, আমি বলছি এইটা। তুমি যে ওই পাকা বাসা থেকে বের হয়ে আসলা, আমি বলতেছি স্যার ওটা আমাদের বাসা না, আমি ওখানে ভুট্টা খুলতে গেছিলাম আর কি, ভুট্টা খুললে আর কি ওগুলা খড়ি, আমাদের অঞ্চলে বলে যে খড়ি, লাকড়ি রে, ওইটা আনার জন্য গেছিলাম। তোমার মা, আমি আমার মা তো গরুর জন্য ঘাস কাটতে গেছে, আর আমার বাবা ভ্যান নিয়ে গেছে। বলার পরে বলতেছে আচ্ছা তুমি তাহলে পরীক্ষা দিতে আসো অমুক দিনে। পরে আমি পরীক্ষা দিতে গেলাম, ছাটো এক বলতেছে তোমার বয়সটা বাড়াইতে হবে। পরে আমি কি করলাম, মা আসলো ঘাস কাইটা, আসার পরে মুরগির মাকে বললাম যে এরকম স্যার আসছিল বাসা দেখার জন্য, দেখছে আমারে ডাকছে, মানে জন্ম নিবন্ধন, তারপরে চেয়ারম্যান সার্টিফিকেট, স্কুলের 8 পাসের সার্টিফিকেট লাগবে। তখন তো আমি 6-এই পড়ি। পরে এখন মামাকে বললাম,
মামাকে আবার মুরগি বিক্রি করলাম, মুরগি বিক্রি করে আমাদের চেয়ারম্যানের যে সার্টিফিকেট জন্ম নিবন্ধনটা ওইটা চেয়ারম্যানের সার্টিফিকেট, ওখানে 100 টাকা দিয়ে ওই দুইটা উঠাইলাম, বয়স বেশি দিলাম, নামও চেঞ্জ করলাম। করার পরে এখন 8-এর সার্টিফিকেট, এখন ওই আমার আলমগীর মামাকে, ছোট মামাকে বললাম, তো বলতেছে টাকা লাগবে। তো এখন আমি বলতেছি মামা অল্প কিছু করে টাকা নেন, আমার কাছে তো এত টাকা নেই, আবার ছবি উঠাইতে হবে, আমার ছবি জমা দিতে হবে। পরে আর কি জন্ম নিয়ন্ত্রণের কার্ডটা নিলাম, তারপরে আপনার চেয়ারম্যানের সার্টিফিকেট নিলাম, 8 পাসের সার্টিফিকেটটা 100 টাকা দিয়ে নিলাম, নিয়ে ওগুলো সব জমা দিলাম। জমা দেওয়ার পরে স্যারেরা আমাকে নিবে না, আরেকটা স্যার আমাকে নিবে না, হেড স্যার ওখানকার, বলতেছে না এই মেয়ে চলবে না। পরে স্যার বলতেছে স্যার আপনি নেন। আমার জন্য ওই স্যার অনেক রিকোয়েস্ট করছে স্যারকে, তারপরে উনি আমাকে নিল, নিয়ে আমি ট্রেডে ভর্তি হলাম, টেইলারিং এ আর কম্পিউটারে। ওখানে আবার 1 বছরের কোর্স, 6 মাস হচ্ছে আপনার মহিলাদের কাজ শিখায়, 6 মাস পুরুষদের কাজ শিখায়। ওখান থেকে আপনার আবার টাকাও দেয় ওরা, প্রতি মাসে 300 করে, খাতা কলম সবকিছু ফ্রি। ওকে, ওখান থেকে সবকিছু। পরে ওখানে আমি কাজ শিখলাম 1 বছর, 1 বছরে আমার 100 টাকা করে জমা থাকলো, 1200 টাকা। ওরা 400 করে দেয়, 100 করে ওখানে কাইটা রাখে। যখন আমরা ওখান থেকে বের হয়ে আসি তখন উনি 1200 টাকা স্যারেরা দিয়ে দেয়, আর ওনারা ওখান থেকে চাকরি দিয়ে দেয়। পরে আমি এভাবে পড়তেই থাকলাম, 6 মাস হয়ে গেল। হওয়ার পরে আমি যে হোক আমাকে বাসা থেকে আমি যে টাকাটা খরচ করি, এই টাকাটা আমার বাবা মা হিসাব চায়, বলতেছে টাকাটা তুমি দাও। পরে আমি ওই টাকাটা দিয়ে কি করে আমি একটু ক্রিম কিনি বা আমার যেটা খাইতে মন চায় আমি ওইটা খেয়ে ফেলি, টাকাটা আমি বাসায় দিই না। আর টাকাটা দিয়ে বাসায় দিই না, তখন ওখান থেকে আবার কি করি মার জন্য আপনার ব্লাউজ কিনি, পেটিকোট কিনি। কিসের কাজ করতেন আপনি ওই সময়? ওখানে টেইলারিং এর কাজ করতেন। টেইলারিং কাজ করতেন, লেখাপড়া বন্ধ হয়ে গেল? হ্যাঁ, লেখাপড়া আমার টোটালি বন্ধ হয়ে গেল, ক্লাস 6 এ থাকা অবস্থায়। হ্যাঁ, ওকে, বন্ধ হয়ে গেল। হওয়ার পরে আমি ওখানে কাজ শিখতেছি, শেখার পরে ওখান থেকে কি করি যে জামা কাপড় বানানো হয়, ওখান থেকে আবার বিক্রি হয়। তা আমি আবার কি করি, সবাই সবার মার জন্য নেয়, আমি আমার মার জন্য ব্লাউজ পেটিকোট এগুলো ওখান থেকে বানাই নিতাম টাকা দিয়ে। আমার যে টাকাটা পাইতাম আমি প্রতি মাসে 1 মাস পর পর 300 টাকা, ওইটা দিয়ে আমি কি করলাম আমার মার জন্য ব্লাউজ নিতাম, এটা নিতাম, আমার ভাইয়ের জন্য নিতাম, বা মাঝে মধ্যে বাসায় খাবার টাবারও নিয়ে আসতাম। এভাবে আমার কয়েকটা দিন চলে গেল প্রথম নতুন ভর্তি অবস্থায়। যাওয়ার পরে তারপরে আবার কি করলো, আমি হচ্ছে ওখানে আমার যে ওই আমার মার সৎ মার বড় ভাইয়ের ছেলে, নাম ওর হচ্ছে আলামিন। তখন এখন আমি আবার কি করলাম, আমার ছোট অবস্থায় আমি আবার রিলেশন মানে এতটা বুঝতাম না, কিন্তু ভালো লাগতো। আলামিনের আগে হচ্ছে ওখানে আরেক মামাতো ভাইয়ের সাথে তার সঙ্গে আর কি আমার সম্পর্ক হয়ে যায়। ও হচ্ছে টেকনিক্যালে পড়ে, ও আগে বের হইছে, পরে বের হওয়ার পর ওই আমাকে ওখানে ভর্তি করাইছে, মানে খোঁজ দেওয়াইছে যে এখানে ইউসুফ টেকনিক্যাল হইছে। পরে ওই ছেলে আর কি ওর সাথে আমার কয়েকদিন কথা হয়, হওয়ার পরে এটা নিয়েও আমার বাসায় খুব অশান্তি শুরু হয়। আমার মা আমাকে অনেক মারধর করে। আর আমি যে টেকনিক্যালে আপনার সকাল আমার 8টা বাজে মানে ক্লাস শুরু হইতো, আমি সকালবেলা উঠতাম, উঠে আপনার আরবি পড়তে যাইতাম, মুক্তব বলে, মুক্তবে যাইতাম। ওখান থেকে এসে আবার বাসায় প্লেট টেলেট ঘরটা ঝাড়ু দিতাম, আবার গোবর যে উঠায় আমাদের গরু ছিল গোয়াল ঘর, এগুলো পরিষ্কার করতে হ্যাঁ হবে। এগুলো সম্পূর্ণ কাজ করতাম, করে ভাত পাইলে পাইতাম, না পাইলে এভাবে আমি অনাহারে চলে যাইতাম। আর আসতাম 1টা বাজে, 1টা বাজে আসে আমি আবার কি করতাম, উঠান ঝাড়ু দিতাম, সব কাজকর্ম করে তারপরে একটু ভাত খাইতাম। খাইয়া যদি একটু বিশ্রাম নিতাম, মা চিল্লাচিল্লি করতো, অনেক গালাগালি করতো খারাপ ভাষা করে। ওকে, পরে বলতো যে, আর ওই ছেলের সাথে আমাকে যখনই একটু দেখতো তখনই আমার মা মনে করতো যে আমি কি না কি করে ফেলছি। আইসা আমাকে মনে করেন হাতে যদি পাশুন থাকতো পাশুন দিয়ে মারতো, লাঠি পাইতো লাঠি দিয়ে মারতো। খুবই অশান্তি শুরু করতো আমার ওই মা। ওকে, আর আমি ভালো ঠিকভাবেও আমার মা আর বাবার কাছে আমি এমন কিছু পাইনি যে তারা আমাকে আদর দিছে, ভালোবাসা দিছে, মানে এতটুকু পাইনি। আমি যে মার যে মা, আমি ওনার কাছ থেকে সবসময় একটা জিনিস চাইতাম যে উনি যখন ওনার সন্তানকে ভাত উঠায় খাওয়াইতো ভাইয়া, তখন আমার খুব ইচ্ছা করতো যে আমাকেও মা ভাত উঠায় খাওয়াবে। আমি তখন বলতাম যে আমারও একটু খাওয়ান, সে ঘৃণা করতো, আমার মুখ থেকে ভাতটা পড়বে বা তার ছেলেরে খাওয়াবে, সে চাইতো না। আর যখন ওই ছেলেটার সঙ্গে আমাকে দেখতো তখনই খুব মারধর করতো। আমার ওই ছেলেটার মাও আমাকে অনেক বকাবকি করতো।
আর আমি পারতাম না যে, আমি আবার চিন্তা করতাম যে ছেলেটাকে বিয়ে করলে হয়তো বা, আমি এতটুকু বুঝতাম না যে ওই ছেলেটার সাথে আমি কথা বললে হয়তো বা মান সম্মান শেষ হবে বা এগুলো কিছুই বুঝতাম না। জাস্ট ভালো লাগতো এটাই। হ্যাঁ, জাস্ট ভালো লাগতো, কিন্তু এরা কেউ বুঝতো না। ওকে। এরাই এটা নিয়ে সবসময় বাড়াবাড়ি করতো। আর আমার মা বাবা কোথাও যাইতো, আমার ঘরে তালা মারিয়া যাইতো। আর আমি সব কাজ করছি সৎ মায়ের, আমার এমন কোনো ভুল ছিল না। সে আমাকে শাসন করছে ঠিক আছে, কিন্তু এরকম করে শাসনটা আসলে তার ঠিক হয়নি। সে আমাকে পারতো, বুঝাই বলতে পারতো, কিন্তু সে মারলে যে আমাকে মারধর করবে আর আমি বুঝবো, এটা কিন্তু ঠিক না। বন্ধ হওয়ার পরে আমি আমার ওখানে টেকনিক্যালে আমার 3 মাস হওয়ার পরে আমি কাজটা আমার রানিং হয়ে যায় ওখানে। ওকে। কাজ রানিং হওয়ার পরে আমার মামি বলতো যে, এরকম এক মামি বলতো যে তুই তো অনেক বড় হয়ে গেছিস। তখন একটা ফোন কিনলাম আমি চুরি করে। ওই আলামিনের বোন ছিল ফেন্সি, ও আবার অনার্সে পড়তো কারমাইকেলে। পড়ার পরে ওই আপুর সাথে আবার আমার বেশি একটু ভালো সম্পর্ক ছিল। ও কিছু করলে আমাকে এসে বলতো, কোথাও গেলে আমাকে নিয়ে যেত। মানে আমার খুবই ভালোবাসতো, আদর করতো ওই মামিরা, আলামিনের বাবা মা, ওর বোন। ওখানেই বেশিরভাগ খাওয়া দাওয়া হইতো। তারপরে এভাবে আমাকে ওই মামি আবার বলতেছে, ফোন কিনলাম, কেনার পরে ওই ফেন্সি আপুর সিমটা আমার কাছে ছিল। ওই সিমে আবার ছিল ওর আলামিনের নাম্বার। আচ্ছা। তখন আবার কি করলাম, ওর সঙ্গে আমি কথা বললাম। কথা বলার পরে 2-1 দিন কথা বললাম, বলার পরে আমার ওই মামি আবার বলতেছে যে তুই আলামিনের সাথে রিলেশন করতে পারিস, সম্পর্ক করতে পারিস। আলামিন দেখতে শুনতেও ভালো, ছেলেটা চাকরি করে কাজী ফার্মে। ও কিন্তু ওই ইউসেফ টেকনিক্যাল থেকে ওয়েল্ডিং এর কাজ শিখে ও কাজী ফার্মে গেছে তেঁতুলিয়ায়। তা আমার মামি এখন আমাকে বুদ্ধি দিতেছে যে তুই ওই ছেলেটার সাথে দেখ সম্পর্ক করতে পারিস নাকি, আলামিন ভালো, ও চাকরি করে, তুইও তো চাকরি করবি, তুইও তো ইউসেফে কাজ শিখতেছিস। এভাবে বলার পরে তারপরে যাই হোক আমি ওর সাথে সম্পর্ক শুরু করলাম। সম্পর্ক শুরু করার পরে কিছুদিন যে গেল, যাওয়ার পরে এখন আমার মা জানা গেছে যে আমার ফোন আছে। আর আলামিনের সাথে আমার খুবই কথা হয় ফোনে। আচ্ছা। কিন্তু ও আমার সাথে সম্পর্ক করতে চায় না। তারপরেও আমার কেন যেন ওকে আবার ভালো লেগে যায়। প্রথমে ওকে আমি দেখতে পাইতাম না, ওকে মানে খুব খারাপ লাগতো। আমি বলতাম যে তোর গা, ও যদি ছুটিতে আসতো ওদের বাসায় আমি যাইতাম, তো বলতাম যে তোর গা গন্ধ করে, তুই আমার কাছে আসবি না। আর ও আমাকে মারতো, দেখতে পারতো না। আর দেখতে পারতো না বিধায় আমার বাবা ওই যে আমাকে মারধর করতো। আর আমার বাবা কোনো কিছু হলেই থানা পুলিশ যাইতো। তো ওই আমাকে বলতো যে ওচি সাহেবের মেয়ে আসছে, দারোগা সাহেবের মেয়ে আসছে, আমাদের বাসা থেকে চলে যা, তুই এখান থেকে যাইতে বলছি, যা চলে যা, এরকম করতো। ওকেও আবার আমি দেখতে পারতাম না। কিন্তু হঠাৎ করে আমার ওর সাথে এভাবে হয়ে প্রেম একটা হয়ে যাবে আমি ভাবতে পারি না। যাই হোক, ওর সাথে আমার এভাবে কথা চলতেইছে। তারপরে আমি ওখানে 1 বছর কাজটা কমপ্লিট করলাম। করার পরে ও আসলো চাকরি থেকে। আমি আবার চাকরিতে যাব, আপনার ছাড়েরা চাকরিতে দিবে। আমার বাসা থেকে কেউ আমাকে চাকরিতে যাইতে দিবে না, আমার সৎমা যাইতে দিবে না, বিয়ে দিয়ে দিবে আমার। বলতেছে বাহিরে মানুষ যাওয়া ভালো না। ও এখানে আরেকটা কথা আছে, আমি যখন টেকনিক্যালে ভর্তি হইলাম ভাইয়া, তখন আমার যে মুরগি 2টা ছিল বলছিলাম, ওই মুরগি 2টা যে বিক্রি করে আমি মনে করেন এগুলো কাজ সার্টিফিকেট, জন্ম নিবন্ধন এগুলো জোগাড় করে যে দিলাম, তখন আমার ওই সৎ মামিরা বলছিল যে ও তো ওখানে গেলে একদম খারাপ মেয়ে হয়ে যাবে। ও যে খারাপ, গ্রামে কত ছেলের সাথে সম্পর্ক করে, আর ওখানে গেলে তো অনেক খারাপ হয়ে যাবে। তা আমি তাদেরকে বলছি যে আমি ওখানে গেলে কিছুই করব না, কেন আমি মনে মনে তো আলামিনের সঙ্গে কথা বলি। তখন আর আমি ওখানে কারোর সাথে সম্পর্ক করব। পরে আমার বাসা থেকে কিন্তু যাইতে দিবে না, টেকনিক্যালি কেউ ভর্তি হইতে দিবে না। আমার মাকে ও আইসা সবাই কানাকানি করে, আর আমার মা আমাকে অনেক মারধর করতো। পরে আমি স্যারদের হাত পা ধরছিলাম, এমন কি আমার স্যারের হেড স্যারের পা পর্যন্ত চিপে ধরছি, ধরে বলছি স্যার আপনি আমার বাসায় গিয়ে একটু বললে হয়তো বা আমার মা রাজি হবে। পরে যাই হোক, স্যার আইসা কিন্তু বলার কারণে আমার মা রাজি হয়েছিল। কিন্তু আমার মামিরা আমাকে গ্রামের কেউ বলেনি যে মেয়েটা ওখানে গেলে ভালো হবে বা মেয়েটা একটা কাজ শিখবে, নিজের পায়ে দাঁড়াইতে পারবে। আমাকে এই উৎসাহটা কেউ দেয়নি। তারপর ওখানে আমার কাজটা কমপ্লিট হওয়ার পরে আমাকে স্যারেরা চাকরি দিবে। আমার চাকরি করার জন্য আমার ফুপির বাসায় গেলাম, ছোট ফুপির বাসায়, আমার দাদার বাসায়। যায় ওদের কাছে আমার ফুপা আবার ইন্টার পাস। তা বললাম আপনি তো শিক্ষিত মানুষ, তো আপনি একটু কিছু ভালো মন্দ বুঝবেন। পরে ওনাকে ডাইকে আনলাম। ডাইকে আনার পরে উনি আসলো। আসার পরে স্যারদের সাথে কথা বললো যে আপনারা কোথায় চাকরি দিবেন, কি আসল বিষয়, মেয়ে মানুষ। তো পরে স্যারেরা বললো যে আমাদের অনেক মেয়ে আছে, শুধু ও না, আমাদের এই ব্যাচের অনেক মেয়ে যাবে। আচ্ছা। ও ভালো জানে,
কেন ও তো এতদিন পড়ছে, আর আমাদের এটা এমন খারাপ কোনো প্রতিষ্ঠান না, এটা আমাদের একটা সংস্থান থেকে এটা হয়েছে, আপনি চাইলে যাচাই করতে পারেন। আর পরে এখন স্যার বলতেছে দেখেন ওর তো সৎমা, আমার সৎমাও কিন্তু ওই আমার টেকনিক্যালে গেছে। ওখানে যাওয়ার পরে যাই হোক, পরে মাই কথাটা শুনতে পারছে। মা যখন শুনছে যে সৎমা বলছে আমার ফুপা যে ওর সৎমায় ওকে একটা ভালো কাজ দিন, আমার এই সৎমাই কথাটা শুনে আরো তার অবস্থা খারাপ হয়ে গেল। এভাবে আমি গাজীপুরে চাকরিতে আসলাম, গাজীপুরের নতুন বাজার, ওখানে আমি গার্মেন্টসে চাকরিতে আসলাম। আসার পরে আলামিনের সাথে আমার কথা হয়, কথা হওয়ার পরে এভাবেই আমার প্রায় অনেক বছর গার্মেন্টসে আমি 2 থেকে 3 মাস চাকরি করি। করার পরে আমার ভালো লাগে না, সব মেয়েরা পালায় পালায় চলে যাচ্ছে আমার সাথে যে মেয়েরা গেছে। আবার কিছু মেয়ে দেখতেছি আমার সাথে যারা ওখানে আছে, তারা একটা মেয়ের দুর্ঘটনা ঘটছে, আমি ওই দুর্ঘটনা দেখে আরো বেশি ভয় পাইছি যে আমারও না কি হয়ে যায়। পরে আলামিনকে বললাম যে এরকম অবস্থা, তো কইতেছে তুই চলে আয়, গার্মেন্টসে ভালো মেয়েরা যায় নাকি। পরে আমি ওখানে ঈদে ছুটি পাইলাম, ছুটি পেয়ে আমি কি করলাম, আমার যা জিনিসপত্র ছিল আমি সবগুলো নিয়ে চলে আসলাম। আসার পরে আবার আমি ইউসুফে গেলাম। ইউসুফে যাওয়ার পরে স্যারকে বললাম যে স্যার আমার তো ওখানে ভালো লাগতেছে না, আপনি আমাকে আবার একটা চাকরি দেন, আমি বাসায় কি করবো, নাহলে আমার বাসায় বিয়ে দিয়ে দিবে। পরে আলামিনও ছুটিতে আসলো, আসার পরে স্যার কি বললো, বলতেছে একটা মেয়ে আছে সেলিনা নাম, ওর সাথে তুমি কন্ট্যাক্ট করো, কন্ট্যাক্ট করলে দেখো একটা চাকরি পাইতে পারো। ও নারায়ণগঞ্জে ডাস্ট বাংলা প্যাক লিমিটেডে চাকরি করে, ওখানে ভালো ব্যাগের কোম্পানি, ওখানে যাও। পরে ওই মেয়েটার সাথে আমি যোগাযোগ করলাম, করার পরে মেয়েটা আমাকে নিয়ে গেল, আমি বলতেছি আপু আমাকে নিয়ে যাও। পরে আমার বাবা কি করলো, ওই মেয়েটা আমি ও ফের আর একটা ওর বোনকে নিল, নেওয়ার পরে 3 জনে আমি চলে আসলাম নারায়ণগঞ্জে আসার পরে ওখানে আমার কয়েকটা দিন ডিউটি করলাম, 1 সপ্তাহ ডে 1 সপ্তাহ নাইট। ওখানেও আমার খুব কষ্ট লাগছিল, আমি ডিউটি করতে পাইতেছি না, হঠাৎ করে নাইট করব, খুব ক্লান্ত লাগতেছে। বয়স কত আপনার যখন এই কাজগুলো করছেন? তখন আমার বয়স হাইয়েস্ট হলে আমার বয়সটা আমি বলতে পারবো না, কিন্তু কোন ক্লাসে পড়ার বয়স? 6-এ। 6-এ থাকা অবস্থায় ঘটনাগুলো ঘটছে। 6-এ তখন 1 বছর আমার গিয়ে হয়ে গেল, তাহলে 7 ক্লাস 6-7 এর বয়স। 7 বয়সের কথা। তখন এইভাবে আর কি মনে করেন ওখানেও যে ডিউটি করলাম, করার পরে এখন আমার বাসা থেকে আমার ফোন গেল, যাওয়ার পরে আমি ফোন গেল, আমার আলামিন ফোন দিল, দিয়ে বলতেছে তোর বাবা মা সারাসারি হয়ে গেছে। আচ্ছা, আমি শুনে অবাক হয়ে গেছি, আমি খুব মানে ভেঙে পড়ছি। ভেঙে পড়ার পর আমাকে ওই সেলিন আপু বলতেছে যে তোমার কি হয়েছে একা, তো আমি বলতেছি আপু এরকম বিষয়, আমি এখন কোথায় যাব। আমি তাকে পুরো ঘটনাগুলো বললাম, সেও কষ্ট পাইতেছে, বলছে আচ্ছা তুমি কোনো টেনশন করো না, আমার বাসা আছে, তুমি এখানে চাকরি করতে থাকো। পরে আমি এই টেনশনে আর চাকরি করতে পারি না। আর আলামিনের সঙ্গে আমি দিনরাত কথা বলি, মানে রাতের 8টা বাজে যদি ওর সাথে আমি কথা ধরি, আপনার দেখা যায় যে আমি ভোর 6টা পর্যন্ত ওর সাথে কথা বলতাম। আর কিন্তু ডিউটিতে যাইতে পারতাম না, পালায় পালায় থাকতাম, আমি ডিউটি করতে পারতাম না। আবার ওই হোটেলের যে খাবার আমাদেরকে কোয়ার্টার দিছিল, মেসের আন্টিদের খাবার আমি খাইতে পারতাম না। বাহির থেকে যে খাবার কিনে আনবো, আয়না ঘরে রাখতাম, রান্না করতে পারতাম না, সিরিয়াল দেওয়া লাগতো। যাই হোক, এভাবে করে আমার ওখানে 1টা বছর চলে গেল, কিন্তু ওখানে আমি কারোর সঙ্গে রিলেশন করলাম না। আমাকে অনেক ছেলে প্রপোজ করলো যে তুমি বিয়ে করো, স্যারেরাও খুব হেল্প করছিল যে আমরাই তোমাকে বিয়ে দিব। পরে আমি বলছি না আমার বিয়ে হয়ে গেছে, মিথ্যা কথা বলছি যে আমার বিয়ে হয়ে গেছে এরকম। ওই ছেলে এখানে ও টেকনিক্যাল থেকে পাশ করে ওয়েল্ডিং থেকে আপনার কাজী ফার্মেও চাকরি করে, আমি সম্ভব না। পরে আমি এভাবে ডিউটি করতে পারি না। পরে আলামিনের সঙ্গে কিন্তু আমার মানে চুপে চাপে দেখা হয়, ও আসে রংপুরে, আমিও রংপুরে যাই আমার বান্ধবীর বাসায়, ওখান থেকে ওর সঙ্গে দেখা হয়। এভাবে দেখা হওয়ার পরেই ওর সঙ্গে আমার প্রায় 2-3 বছর চলে গেল। 2-3 বছর চলে যাওয়ার পর ওকে আমি বললাম যে আমাকে বিয়ে করো। তো বলতেছে যে বয়স এই বয়সে আমাদের বিয়ে হবে না। তখন আমি বললাম যে এই বয়সে বিয়ে হবে না, তাহলে তোমার কি প্রেমের বয়স হয়েছে? প্রেম করতে বলছে হ্যাঁ আমার প্রেমের বয়স হয়েছে, আমার বিয়ের বয়স হয় নাই। তখন ওই মেসের আপুরা যারা বড় আপু ছিল সবাই আমাকে বলতেছে যে দেখো একা, তোমার হচ্ছে ওই ছেলে তোমাকে কখনোই বিয়ে করবে না। তারপরে যাই হোক এভাবেই চলে গেল। পরে আমি আবার রংপুরে চলে আসলাম। ওই ছেলে আলামিন আমাকে মেসে থাকার জন্য টাকা দিল, আমি লালবাগে মেসে উঠলাম। ডাইরেক্ট রংপুর থেকে সেলিনা আপু, যে আপু আমাকে নারায়ণগঞ্জে নিয়ে গেছে, ওই আপুর বাসায় আসলাম। আসার পরে ওখান থেকে ওর খালাকে, আবার ওর খালা মেসের বুয়া ছিল, পরে ওই বুয়াকে বললো যে খালা দেখেন এই মেয়েটাকে মেসে উঠানো যায় নাকি, মেসের লোক আমাকে নিবে না, মালিক বলতেছে মেয়ে তো পড়াশোনা করে না, আর আমাদের এখানে যারা পড়াশোনা করে তার ভার্সিটির মেয়েরা এখানে হোস্টেলে থাকে, একে এইভাবে থাকবে, আর এর টাকা কে দিবে।
পরে খালা আবার বলতেছে দেখেন ওই মেয়ের বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাসা থেকে মেনে নিচ্ছে না, আপনি দেখেন একটু। পরে যাই হোক উনি আমাকে উঠাইলো, উঠার পরে 2-3 মাস আমাকে আলামিন মেসেজ সিট ভাড়া দিল, আমার খাওয়া খরচ দিল। পাশে আবার ওখানে থাকতে থাকতে পাশের রুম লাবণী আপু আছে, লাবণী আপুর সাথে আমার খুব পরিচিত, উনি আবার রোকেয়া ভার্সিটিতে পড়ে। পরে আপুকে সব কথা বললাম, পরে আপু বলতেছে ওই ছেলে তোমাকে কখনোই বিয়ে করবে না, ও একটা ফালতু ছেলে, তুমি এসব বাদ দাও। পরে আমার কাছে একটা টাচ ফোন ছিল, ওই ফোনে ওর সাথে কথা হয়। পরে কিছুদিন ওর সাথে আমি কথা বন্ধ রাখি। ও আমাকে লাস্ট টাকা দিয়ে গেছে মেসের ভাড়া দিয়েও আমার আর ফোন ধরে না। ওকে বলছিলাম যে তুমি আসো রাজবাড়িতে, আমি দেখা করব, আমার ভালো লাগতেছে না, আর একা একা থাকি, আরো খারাপ লাগে। সব আপুরা চলে যায়, আমি মেসে একাই থাকতাম ভাইয়া। পরে ওকে ডাকলাম, ও আসে না, ও ফোন বন্ধ করে রাখছে। পরে ওর খালাতো বোনের কথা বলে, দেখছো মরিয়ম অনেক ভালো, আমারে ভাত উঠায় খাওয়ায়, এটা খাওয়ায় ওটা খাওয়ায় অনেক। পরে এইভাবেই ওর সাথে ওর বন্ধুকে বলা হয় সব কথা, যে ও এরকম করতেছে কেন, ও আমার সাথে কেউ আমাকে বিয়ে করবে কি করবে না। এর ভিতরে আমি কাজী অফিসেও গেছিলাম যে বিয়ের খরচ কত টাকা লাগবে বা কি বিষয়। তারপরে ও আমার ফোন বন্ধ করে রাখছিল, ওর সিমটা একদম বন্ধ করে রাখছিল বা চেঞ্জ করছিল। এরপরে ওর কথা হয় না। পরে লাবণী আপু কি করলো, ওখান থেকে আমাকে আরেকটা মেসেজ দিল, ওই মেসেজ সিট ভাড়া বেশি। পরে বলতেছে তুমি এই মেসেজ সিট ভাড়া কম আছে, ওখানে যা 2-1 মাস থাইকা পরে চাকরি একটা খুঁজা, যে কোনো একটা দেখা যায় পার্লারের কাজ পাইলে তোমার আর কোনো সমস্যা নাই। পরে মেসে গেলাম, ওই মেসেও আর আমাকে নিচ্ছে না, বলতেছে তোমার বাসা কই কি কই। পরে আমি ঠিকানা দিলাম, আমার বাসা নীলফামারী, আমি মডেলে পড়ি। এই ঠিকানা অনুযায়ী আমি ওখানে থাকলাম। থাকার পরে 1 মাসও থাকলাম না, থাকার পরে লাবণী আপুর সাথে আবার যোগাযোগ করলাম যে আপু দেখেন। পরে পার্লারের কাজের জন্য লাবণী আপু, আমি আর একটা আপু হাসি আপু ছিল, 3 জনেই ওরা আমার একটা চাকরির জন্য খুব চেষ্টা করলো। পরে সারাদিন হাঁটাহাঁটি করলাম, কোনো পার্লারে নিচ্ছে না আমাকে, আমি কাজ জানি না, আর ছোট মানুষ, বলতেছে ও কি কাজ পাবে, এ বয়সেও কাজ পাবে না। পরে এই কথা বলার পরে আমি আবার কি করলাম, ওরা লাবণী আপু বলতেছে একটা পাইলাম, পার্লারে একটা কাজ পাইলাম, ওনার নাকি মেয়ে নাই। তো বলতেছে আমারও তো মেয়ে নাই, আর আমার যে মেয়ে পার্লারে কাজ করে উনিও ধর্ম মেয়ে ওনার। তো বলতেছে আচ্ছা ওই মেয়ে আবার আমাকে নিবে না, যার পার্লার সে আমাকে নিবে না। বলতেছে না আমি তোমাকে নিব না। প্রথমে বলছে নিবে, তারপরে বলতেছে যে না নিবে না। পরে এখন আমি যে বলছে নিবে, তে আমি কি করলাম, তাড়াতাড়ি করে মেসে গেলাম, গিয়ে আমার যে বালিশ খেতা ছিল, কাপড় চোপড় ছিল, আমি ওগুলা নিয়ে রিক্সা নিয়ে তাড়াতাড়ি করে ওনার বাসা রওনা দিলাম। লাবণী আপু বলতেছে আচ্ছা তুমি দ্রুত চলে আসো, যখন না নিবে ওরা তো আর তোমাকে বের করে দিতে পারবে না, ওখানেই থাকবা তুমি। পরে আমি চলে আসলাম, হাফ রাস্তায় আসছি, ওই আপু আমাকে ফোন দিছে, দিয়ে বলতেছে যে না তুমি আইসো না, তোমাকে আমি নিব না, আমার লোক আসছে। পরে আমি বলছি আপু আমি তো বাসায় আপনার এসে গেছি, লালবাগ রেলগেটে ওনার বাসা। পরে আমি ওনার বাসা উঠলাম, ওনার বাবা মা খুব ভালোবাসলো আমাকে, বলতেছে আমাদের মেয়ে নাই, একটা মেয়ে, তুমিও আর একটা মেয়ে, আমাদের 2টা মেয়ে হয়ে গেল এখন। এভাবে বলার পরে ওখানে 2-3 দিন আমি পার্লারে, উনি আমাকে কাস্টমার আসে ওদের আমি একটু খেয়াল রাখি, কাজ করি, ঝাড়ু টাড়ু দেই। এভাবে যাওয়ার পরে রাতে একদিন আলামিন আমাকে ফোন দেওয়ার পরে বলতেছে তুমি কি মরো নেই? তা আমি বলছি আমি তো বিষ খাইতে ধরছিলাম, আমি মিথ্যা কথা বলছি যে আমি বিষ খাইছিলাম, এরকম অনেক পুলিশ টুলিশ আসছিল, আমি তোমার নাম বলে দিছি, ওকে আর কি এভাবে বলছি। ওই আমার পাশে যে ওই আপুর ফির একটা মেয়ে শুয়েছিল, ও আবার কি অনেক রাতে কথা বলছে, 12টা-1টার দিক দিয়ে, ও এই কথাগুলো সম্পূর্ণ শুনে ফেলে সকালবেলা ওদেরকে বলে দেয়, যার পরে ওরা আমাকে আর রাখবে না বলছে। তখন আমি কি করলাম, লাবণী আপুর কাছে গেলাম, ওরাও ভয় পাইছে যে ওর যেহেতু ওখানে জায়গা হচ্ছে না, ও তো আমাদের কাছেই চলে আসবে। পরে আপুরা আর আমার ফোন ধরে না, আমি মেসে গেলাম, যার পরে বললাম সবকিছু, বলতেছে তুমি বাসায় চলে যাও, তোমার বাসায় চলে যাও। পরে ওখান থেকে আমি বাসায় চলে আসলাম, আমার মার কাছে আসলাম। আমার মার আবার কি করছে, আবার ওরা একসঙ্গে হইছে, এর মাঝে যে ছাড়াছাড়ি হয়েছে, হওয়ার পরে তারা আবার একসঙ্গে হয়েছে, আমি কিন্তু জানি না, কিন্তু তাদের সাথে আমার 2-1 দিন কথা হয়েছে। হওয়ার পরে তাদেরকে আমি বললাম যে আমি তো এরকম নারায়ণগঞ্জ থেকে চলে আসছি। প্রথমে জিজ্ঞাসা করে তুমি কতগুলো টাকা ইনকাম করছো, আমার বাবা আর আমার মা জিজ্ঞাসা করে। তো আমি কই আমি তো অসুস্থ ছিলাম, আমি পারিনি ইনকাম করতে। তখন আমার মা কয় আমার ভাইয়ের ছেলের সাথেই তো সারাদিন কথা বলো, তো ইনকাম করবা কই থেকে? তখন আমি বললাম আমি অনেক অসুস্থ, আমি বাসায় যাব। পরে তারা বলতেছে আচ্ছা ঠিক আছে আসো। পরে যাই হোক আমি বাসায় আসলাম, আসার পরে আবার আমাকে ঢাকায় পাঠানো হইলো গার্মেন্টসে। আমার মা বলতেছে বাসায় থেকে কি করবা? পরে ওখানে আমার এক চাচা চাচি আছে, ওনাদের কাছে গেলাম ভাই, আমি যাই ওখানে গার্মেন্টসে ভর্তি হইলাম। গার্মেন্টসে চাকরি পাইলাম না, হ্যাঁ চাকরি পাইনি, না পাওয়ার কারণে অনেক কয়েকদিন ঘুরলাম, আমাকে কোথাও নিচ্ছে না, ওখানেও বলতেছে আমি ছোট। ওখানে আবার কয়েকদিন থাকলাম, থাকার পরে ওখানেও এক ছেলেকে
পছন্দ করলাম, যে আলামিন তো আমার সাথে সম্পর্কই করতেছে না, তো ওখানে আরেক ছেলেকে পছন্দ করছিলাম। এটা আমার দাদা বাড়ির এলাকারই, নাম রতন ছিল, ছেলেটা ইন্টার পাস ছিল। ও আর কি বাসা থেকে রাগ করে গার্মেন্টসে কাজের জন্য গেছিল। পরে আমার সাথে দেখা হয়, ওকে আমি আর কি বলি যে আপনাকে আমার খুব ভালো লাগে, আমি আপনার সাথে রিলেশন করতেছি, আমি এইভাবেই ডাইরেক্ট ওনাকে বলছি। তো উনি আবার কি করছে, ওর যে ভাই ছিল, ওর খালাতো ভাই, ওর বাসার আমার বাসা একসঙ্গে, ও আবার আমার বড় আব্বার ছেলে হয়, ওর খালাতো ভাই। পরেও বলছে ও তো আলামিনের সাথে এরকম এরকম হয়ে গেছে। পরে রতন বলতেছে না, আপনি যেহেতু আগে রিলেশন করছেন আমার পক্ষে সম্ভব না। তখন ওটাও আমার ক্লোজ হয়ে গেল। পরে আমি চাকরি পাইতেছি না। পরে আমার কি ওই যে চাচা চাচির কাছে আমি থাকি, ওনারা আবার কি করলো, আমাকে ওই যে চাচার কাছে আমি প্রথমে গেছি, সে চাচা আমাকে রাতের বেলা, আমি তো চাকরি পাইনি, ওনার মেয়ে আছে, ওয়াইফ নাই, ওয়াইফ সাইরা দিছে, মেয়েটা আমার সাথে একটু বড় হবে 1 বছর, ও গার্মেন্টসের চাকরি পাইছে। ওর বাবা হঠাৎ করে রাতের বেলা, মেয়েটা ঘুমাইছে, উনি আইসা হাত দিতে চাচ্ছে মানে মুখে, মনে করছে আমি অনেক ঘুমাই গেছি, কিন্তু আমি তো ঘুমাইনি। তখন আবার আমি হচ্ছে ফেসবুকও চালাইতাম হালকা পাতলা, অতটা বুঝতাম না, মেসেঞ্জার করতাম বা নাটক টাটক দেখতাম। উনি পরে আমি ওখান থেকে বাসায় ফোন দিলাম রাতেই, যে বাবা এরকম এরকম উনি এরকম করতেছে চাচা। পরে কি করলো, ওখান থেকে আমাকে আরেক চাচার বাসায় পাঠানো হইলো। পরে বলতেছে দেখেন আমার মেয়েটাকে নেন, ওকে একটা চাকরি দেন, গার্মেন্টসের চাকরি। পরে ওখানে থাকলাম, ওই রতনের সাথে যে সম্পর্ক করতে চাইছিলাম, এটা আর কি আমার চাচা চাচি জানাই গেছে, বলতেছে এই মেয়ে তো বেদব। আর আমি কথা বলি ফোনে বেশি। আচ্ছা, আমার ফোনে তখন অনেক রং নাম্বার আসছিল, তো আমি কথা বলতাম। পরে আমার যে চাচা চাচি ওটা পছন্দ করতো না। পরে আমাকে কি করলো, ওখান থেকে ওরা বাসায় পাঠার কথা বলছিল। পরে আমি ওখানে পেপারে দেখলাম কাজী ফার্মে নিয়োগ দিছে। পরে আবার আমি ওদেরকে বললাম যে এরকম চাচি কাজী ফার্মে নিয়োগ দিছে, আমি এই চাকরিটা অনেকদিন ধরে করতে চাই, আমার খুব ইচ্ছা, এখানে নাকি অনেক স্যালারিও দেয় ভালো, কাজও কম। পরে যাই হোক, ওখান থেকে এখন বাসায় আসবো, টাকা নাই গাড়ি ভাড়ার। পরে আলামিনকে ফোন দিছি যে আমি এরকম অবস্থায় আছি, আমার কিছু টাকা দেও। আবার আমাকে 1500 টাকা দিছে। ওই টাকা দিয়ে আমার চাচা সহ আমরা বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে আমার মা বাবা অনেক অস্থির হয়ে গেছে, মানে আমাকে মারবে না ওরা কি করবে, মানে ওরা বুঝে উঠতে পারতেছে না। পরে কিছুদিন যাওয়ার পরে একটা হচ্ছে আমি আপনার কাজী ফার্মে বললাম যে এরকম নিয়োগ আসছে। আমার চাচাকে আবার বললাম যে চাচা যাই হয়েছে, আমি রতনের সাথে যেটাই করছি, বা আপনার আমি হাত জোর করে আপনি বাসায় যা মা বাবাকে একটু বুঝা বলেন, আমাকে যাতে একটু পরীক্ষাটা দিতে দেয়। আমার একটা ছাগল ছিল, ওই নারায়ণগঞ্জে যখন আমি আসলাম না ওখান থেকে ঢাকা থেকে, তখন এই যে আলামিন যে আমাকে মেসেজ যে টাকাটা দিছিল, ওখানে আমার কিছু টাকা ছিল, ওইটার আমার একটা নাকের নথ ছিল, ওই নথটা বিক্রি করে আমি একটা ছাগল কিনছিলাম। তো এই ছাগলটা ছোট ছিল, অনেক বেশ বড় হয়ে গেছে, 5000-6000 টাকা হবে। পরে এখন আমি যে ফার্মে পরীক্ষা দিতে যাবো, আমাদের কাছে কিন্তু কোনো টাকা নাই। আমার মা আবার আসলো রংপুরে আমার নানার বাসায় বেড়াইতে। যাই হোক, ওখানে আসার পরে আমার বাবা আর আমি কি করলাম, পরীক্ষা দেওয়ার জন্য আমরা যাব হচ্ছে কুড়িগ্রামে। প্রিয় শ্রোতা, অনুষ্ঠান চলতে চলতে আপনাদের জন্য একটি বিশেষ অ্যানাউন্সমেন্ট করতে চাই। সেটা হলো, আমি আরেকটি অনুষ্ঠান করি রেডিও আম্বার 102.4 FM এ, প্রতি শনিবার রাত 10টায় প্রচারিত হয় মাইক্রোফোন টেস্টিং 1024। হয়তোবা অনেকেই শুনেছেন, বাংলাদেশের রেডিওর ইতিহাসে সর্বপ্রথম মিউজিক রিয়েলিটি শো, গানের রিয়েলিটি শো, এবং 2019 সালের সেরা আম্বার ভয়েস আমরা খুঁজে বের করবার চেষ্টা করছি। সেখানে আপনি অডিশন দিয়ে সেখানে আপনি অংশগ্রহণ করে সেরা আম্বার ভয়েস হতে পারেন। আপনি যদি মনে করেন যে আপনি খুব ভালো গান করেন কিন্তু সে অর্থে তেমন কোনো প্ল্যাটফর্ম কোথাও পাননি, তাহলে ছোট্ট একটা অডিশন দিতে হবে আপনাকে। ফোন করে আপনাকে গাইতে হবে একটা গানের 2টো লাইন বা 3টে লাইন আপনি আমাদেরকে গেয়ে শোনাবেন এবং আমরা আপনাকে ডাকবো, নিশ্চয়ই ডাকবো। ওকে, ফোন নাম্বারটি আমি বলে দিচ্ছি। ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। আমি আবারও বলছি, ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। যদি আপনি মনে করেন আপনার কণ্ঠ সারা দেশের মানুষের কাছে যাওয়া উচিত, আপনি সেরকম গাইতে পারেন, তাহলে যোগাযোগ করুন এবং অংশগ্রহণ করুন মাইক্রোফোন টেস্টিং 1024-এ। আর একই সাথে আপনাদেরকে যেটা বলতে চাই, আজকের যিনি অতিথি আছেন তাকে যদি আপনারা দেখতে চান, চলে আসবেন আমার পার্সোনাল ইউটিউব চ্যানেলে www.youtube.com/RJKibriya.FM, RJKEBRIA.FM চ্যানেলটি আছে কিবরিয়া আরজে নামে। ওখানে গিয়ে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং তারপর আপনার যে ভিডিওগুলো দেখতে ইচ্ছে করে, যা কমেন্টস করতে ইচ্ছে করে, ওখানে করবেন। ওকে, আমরা যেখানটায় ছিলাম, তারপরে আর কি হচ্ছে ভাইয়া মনে করেন এভাবেই গেল। যার পরে পরীক্ষাটাও দিলাম, দেওয়ার পরে বাসায় আসলাম। বাসায় আসার পরে আমার ওই বাসায় রাজমিস্ত্রি এক কাজ করে আমার চাচার বাসায়, ছেলের বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে যাওয়ার পরে ওই ছেলের সাথে আর কি আমার মা আমার বিয়ে দেওয়ার জন্য খুব চেষ্টা করে,
চেষ্টা করার পরে হচ্ছে আমি বলি যে না, আমি বিয়ে করব না। আমি তখন আমার একটা টাচ ফোন ছিল, ওটা বিক্রি করতে চাচ্ছি, যে বিক্রি করে আমি আর এক ওই যে পরীক্ষা দিব, পরীক্ষার রেজাল্ট ভালো বের হলো ওখানে আমি চাকরি করব। তো যাই হোক, ওটা আর হয়নি। পরে ছেলেটাকে দিয়ে আমার বিয়ের জন্য খুব চেষ্টা করেছিলাম, আমি বিয়ে করবো না। তখন আবার আলামিন আমাকে তার 2 দিন পরে ফোন দিছে। আলামিনের সাথে আমার কথা হয়েছে, কথা হওয়ার পরে আমার যে দাদি অন্ধ ছিল তাকে আমি রান্না করে দিতে গেছি। আমার বাবা আবার আমার দাদিকে পছন্দ করে না, রান্না করতে কেন গেছি এটা নিয়ে আমাদের বাসায় একটু হালকা পাতলা কথা হইতে হইতে মারধর শুরু হয়ে গেল। আমাকে বাসায় বৃষ্টি পড়ছে, আমাদের টিনের ঘর ছিল, বৃষ্টি পড়ে খাট ভিজে গেছে বিছানা। তো এখন আমার মা বলছে ওইটা উঠাই ফেলাও। তো আমি বলতেছি এতটুকু ভিজাতে কিছু হবে না। এই সামান্য একটা কথা নিয়েই আমাকে তারা অনেক মারধর করলো, অনেক এমন ভাবে মারধর করলো যা মানে গাছের যে মোটা ডালগুলো আছে ওই ডাল দিয়ে অনেক মারছে। মারতে মারতে আমি যে টিনে ঘরের যে একটা কোনাচি থাকে, কোনাটা মানে টিনের 2 সাইড দিয়ে বের হয়ে আমি চলে গেলাম। মানে আমাকে লাঠি দিয়ে এমন ভাবে ঘুতানো হচ্ছে যে আমার মানে শরীর মানে ছিদ্র হয়ে যাচ্ছে। এভাবে বের হলাম, হওয়ার পরে সকাল আমার কেউ আসলো না আগাইতে। পরে আমার বড় আম্মা বলতেছে মেয়েটারে এভাবে মাইরা ফেলাইতেছে, তুই দেখতেছিস না? আমার সৎমারে বললো, আমার ভাই আর সৎমা ভ্যানের উপরে বসে আছে, কেউ কিন্তু আমাকে আগাইতে জানে। পরে আমার ওই বড় আম্মা এসে দরজা, একরামুল তুই দরজা খোল, মেয়েটারে কি মেরে ফেলবি, এভাবে বলার পরে দরজাটা খুলে দিল। পরে সকাল হয়েছে, হওয়ার পরে আমি আবার কি করছি, আমার মার সাথে আবার সকালে আবার আমার বাবা ঝগড়া লেগে গেছে। লাগার পরে পরে আবার কি করছে আমার বাবা, বলতেছে তুই চলে যা। আমার মা চলে যাবে দাদার বাড়ি, নানার বাসায় ওনার ছেলেকে নিয়ে। তার আমি বলতেছি আমিও আমার মার কাছে চলে যাব, আমার নিজের মার কাছে চলে যাব, আমার মোবাইলটা নিয়ে দেন, আমি মোবাইলটা বিক্রি করলে আমার টাকা হবে, এই টাকা নিয়ে আমি চলে যাব। এভাবে বলার পরে দেখা যায় আমার বাসায় আর কি আমার ওই গ্রাম অঞ্চলে আমার যে দাদা ছিল বিচারক, উনি এসে আর কি যাই হোক করতেছে, দরকার নেই কেউ কারো কোথাও যাওয়ার দরকার নেই, একরামুল তুই ভালো হ, মেয়ে এখন একটু বড় হয়েছে, বিয়ের শাদীর ঘর আসবে, এখন তুই ভালো হ। হওয়ার পরে এভাবেই যাই হোক হয়ে গেল। হওয়ার পরে চুপচাপ সবাই সন্ধ্যা লাগছে, সন্ধ্যার সময় আমার বাবা দোকানে গেছে, ভাই বাহিরে, মা রান্না করতেছে। আর আমার মা আবার ওই যে রংপুরে আমি যেদিন পরীক্ষা দিতে গেলাম সেদিন আমার মা ওখান থেকে ঘর বিক্রি করে 5,000 টাকা নিয়ে আসছে। ওখানে যে আমার আগের ঘর বাড়িগুলো ছিল রংপুরে নানার বাসায়, ওগুলো সব বিক্রি করে চলে আসছে ওরা। তখন ওই 5,000 টাকা নিয়ে আসছে। ওই 5,000 টাকা আমি কি করছি, ওই ছেলেকে আমার চাচিকে বলছি যে চাচি ওই ছেলেটাকে বলেন তো, আমার আর মারধর ভালো লাগে না, আমার খারাপ লাগতেছে অনেক। খুব কান্না করছি তার কাছে। করার পরে সে পরে বলতেছে, আমি বলতেছি রানাকে বলেন, ওই যে ছেলে মিস্ত্রি ওর নাম ছিল রানা। পরে আমি বলতেছি রানাকে বলেন আপনি, দেখেন ও আমাকে আমার মার কাছে রেখে আসবে নাকি। কয় কি না, তুমি এই কথা বললে কি সে তোমাকে নিয়ে যাবে, তুমি বলতে হবে যে আমি তোমাকে বিয়ে করলে সে তোমাকে আগায় রেখে আসবে, আর 5,000 টাকা দিয়ে কি হবে। এই কথা বলে আমি বলতেছি আচ্ছা ঠিক আছে, আমার নাকের নটটা আছে, এটা আপনার কাছে রাইখেন, এটা আপনি বিক্রি করে নিয়েন। আমি ভাবলাম যে সবারই তো একটু না একটু লোভ আছে। পরে এভাবে সন্ধ্যা লাগছে, আমার সবাই দিক ওদিক হয়েছে, আমি 5,000 টাকা নিছি। আর আমার ব্যাগের কাপড় চোপড় আগে থেকে আমার ওই চাচির ঘরে ছিল, ওই কাপড় চোপড় নিয়ে ছেলেটা আসছে সন্ধ্যার দিক দিয়ে। ছেলেটা আগে থেকে বাহিরে ছিল, ও মানে সাইকেল নিয়ে। পরে ওই ছেলেটা আসছে সন্ধ্যার দিক দিয়ে আমি ছেলেটার সঙ্গে চলে গেছি। ছেলেটা অনেক জোরে মানে ভয় পাচ্ছে। আর আমার আব্বু একটু মানে পুলিশ থানায় করতো, আওয়ামী লীগ করতো। পরে সে কি করছে, আবার খবর পাইছে সঙ্গে সঙ্গে যে আমি বাসা থেকে খোঁজাখুঁজি করছে আমাকে, মা দেখছে এসে টাকাও নাই, আমি তো পালাই আসছি। পরে ছেলেটা অনেক জোরে সাইকেল চালাইতে এক বাসায় এসে বলতেছে একে একটু ভ্যানে উঠাই দেন। পরে আমাকে ওখানে আবার অনেক পুলিশ, গ্যাঞ্জাম হচ্ছে রাস্তায়, ছেলেটা আবার খুব ভয় পাইতো, মানে একটু মূর্খ ছিল, খুব পুলিশ ভয় পেত। পরে বলতেছে উনারা আবার কি করলো, আমাকে ভ্যানে উঠে হাফ রাস্তা পার করে দিল, যে জায়গাটা গ্যাঞ্জাম। পরে ওই জায়গাটা আমি গেলাম, যাওয়ার পরে ছেলেটা আবার আমাকে সাইকেলে উঠায় নিল। নেওয়ার পরে সে অনেক জোরে সাইকেল ছাড়ছে। পরে আমি রাস্তায় পড়ে গেছিলাম, গড়তে গড়তে অনেক দূরে চলে গেছিলাম, মাথায় ব্যথা পেয়েছিলাম, কোমরেও আঘাত পেয়েছিলাম, অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ। পরে হওয়ার পরে সে আমাকে তার মামির বাসায় নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তার মামাতো বোনেরা আমার ব্যাগটা খুলে দেখলো কি কি আছে। যখন 500 টাকা নোট ছিল, গ্রাম অঞ্চল, 5,000 টাকা পাইছে তারা মানে খুবই একদম খুশি হয়ে গেল। পরে আমি বলতেছি যে আমার মাথায় পানি ঢালা হইলো, আমাকে পানি খাওয়ানো হয়েছিল। হওয়ার পরে আমি একটু হালকা ভালো লাগতেছিল। পরে বলতেছে ছেলেটা আমার ঘরে একাই, ওরা সবাই বের হয়ে ছেলেটাকে আমার ঘরে রেখে আসছে। পরে ছেলেটা আমার গায়ে টাচ করতে চাচ্ছে। আমি বলতেছি আপনি আমাকে টাচ করবেন কারণ আপনাকে না আমি বলছি যে আমার মার কাছে রাখতে হবে। তো বলতেছে আপনি না বলছেন আপনার চাচিকে বিয়ে করবেন আপনি আমাকে। আমি বলতেছি আমি তো একটা ছেলেকে সম্পর্ক করি, আমি একটা ছেলেকে খুব ভালোবাসি, আর আমি আপনাকে বিয়ে করতে পারবো না, আর আপনাকে আমার ভালো লাগতে হবে। আমি তাকে এভাবে বুঝাই বলছি। আপনি কেন বুঝতেছেন? আমার সৎমাও তো আপনার সাথে বিয়ের কথা বলছে, আমি তো বলেই দিচ্ছি যে না আমি আপনাকে বিয়ে করতে পারবো না।
তারপরে বলতেছে যদি না হয়, তার মামা বলতেছে, আমার ওই মামা শ্বশুর বলতেছে তাহলে তোমার বাবাকে ডাক দিব। পরে আমি বলতেছি বাবার যদি ডাক দেয় তাহলে তো আমার অবস্থা আরো খারাপ আছে, তাহলে আমার এই দুনিয়াতে রাখবে না, তাহলে আমার কি হবে। পরে এখন ওই রাতেই যাই হোক ওরা আমাকে ওই রাতের 1টা বাজে ওরা আমাকে কাজী অফিসে নিয়ে গেল, নিয়ে যায় ওখানে আমার বিয়ে পড়াবে। পরে এখন কবুল বলতে বলছে যখন, তখন আমি একটা কবুল বলছি আর বাকি 2টা বলি নেই, না বলে আমি ইচ্ছা করেই আমি ওখানে মাথা ঘুরে পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে আধা ঘন্টার মতন আমি নিঃশ্বাস নেই না, মানে ওরা আমার কাছ থেকে যখন সরে যায় আমি তখন নিঃশ্বাসটা নিয়ে আবার নিঃশ্বাস বন্ধ করে রাখি, এভাবে আর কবুল বলিনি। পরে কাজে বলতেছে কবুল বলতে হবে না, আর আপনারা নিয়ে যান, সমস্যা নাই। পরে তার বাসায় আর সরাসরি আনে, তার বোনের বাসায় রাখছিল আমাকে, ওখান থেকে সকালবেলা আমাকে ওই ছেলে নিয়ে আসছে। পরে নিয়ে আসার পরে দেখি ছেলেটা মানে মূর্খ তো একদম, একগুলো জুতা পরছে অনেক বড় বড়, একটা পাঞ্জাবি পরছে অনেক ঢিলা, অনেক কিরকম। আমার কাছে খুব খারাপ লাগছিল যে এই ছেলে এসব পরছে কেন, আবার ওই যে বরের যে টুপিগুলো মাথায় দেয় ওগুলো পরছে। আমি বলতেছি এটা কি কোনো পাগল না আসছো, যেগুলো কি। আমি কিন্তু ভাই গ্রামে সেরকম বড় হইনি, আমি যে সৎ নানার বাসায় বড় হয়েছি, মানে একটা ভালো ফ্যামিলিতে বড় হয়েছি, অত্যাচার হলেও একটা মানে পরিবেশ বুঝতে পেরেছি। হ্যাঁ, তারপরে আর কি আমি ওসব আমার কাছে খুব খারাপ লাগছে। আয়সা দেখলাম ওদের বাসা আসলাম, সবাই বলতেছে যে আসতেছে, বলতেছে এই মেয়েটা কে, কই থেকে আসছে, এত সুন্দর মেয়ে। পরে আমার চুল দেখে সবাই পাগল হয়ে গেছে, আমার চুল মাশাআল্লাহ অনেক বড়, বলতেছে মেয়েটা এত সুন্দর, বলছে রানার বউ। না এটা বিশ্বাসই হয় না, এটা কোনো ভদ্র ঘরের মেয়ে। এর তো গেট আপ দেখে একটা ছেলে বলতেছে, এর গেট আপ দেখে বোঝা যায় না, ছেলেটা শিক্ষিত ছিল। বলতেছে আপু কই থেকে আসছেন, তা আমি বলতেছি যে আমি রানার বউ। পরে বিশ্বাস করে না কেউ। পরে যাই হোক ওনার বাসায় আসে দেখি ওনার বাসা ভেয়ে কিছু নাই, শুধু একটা চৌকি ছিল, একটা টেবিল ছিল। আর আমার মা সৎমা বলছিল তারা অনেক বড় লোক ছিল, তারা সেই রকম ফ্যামিলি। পরে যাই হোক এভাবে যাওয়ার পরে তার সাথে আমার 5-6 দিন, কিন্তু তাকে যে আমি টাচ করতে দেইনি। আমি এখানে একটা কথা বলি আপনাকে, এই ছেলেটার নাম ছিল রানা। জি। এর সঙ্গে বিয়েটা দিল কে তাহলে আপনার? এই আমি যে তার মামার বাসায় আসলাম, পালায় যে তার সঙ্গে আসলাম, তার মামার বাসায় উঠলাম। তারা যে আমার পরিচয়টা কিভাবে হয়েছিল রানার সঙ্গে? পরিচয়টা হয়েছিল আমাদের বাসার পাশে যে চাচার বাসা, সে ওনার সঙ্গে পালিয়েছিলেন কেন? পালিয়েছিলাম ওই যে বাবা যে মারধর করলো আমাকে, মারধর করলো, তখন আমি আর খুব চিন্তা করলাম যে এত মার খাইছি, আমি আমার মার কাছে চলে যাব। বেছে নিলেন রানাকে কেন বেছে নিলাম, ও একটু মানে হাবা বোবা টাইপের ছিল। আচ্ছা, তো আপনি হাবা গোবা মনে করে ওর হাত ধরেছেন, ও আপনাকে হাবা গোবা বানিয়ে দিয়েছে। যাই হোক তারপরে যাই হোক ওই 5,000 টাকার কারণে ওরা আমাকে এরকম করছে। পরে যাই হোক আমি যখন আসলাম, পরে আসার পরে একটা মহিলা আমাকে জিজ্ঞাসা করতেছে তুমি কি এটা ইচ্ছা করে বিয়ে করছো না, এটাতে কোনো সমস্যা আছে? আমি চুড়ি পরতেছি না, নাকে ফুল পরতেছি না, আমি বলতেছি আমাকে এসব ভালো লাগে না, আমি এসব পরবো না। তখন বলতেছি কেন পড়বা না, ওই আমার খালাটা বলতেছে, ওর খালা শাশুড়ি। তো আমি বলতেছি যে আপনাকে একটা সত্যি কথা বলবো, তো বলতেছে বলো। আমি বলতেছি আমার বাসা এখানে, আমি এভাবে আসছি। তখন বলতে আমি তার পা চিপে ধরছি, ধরে খুব কান্না করছি ভাইয়া, মানে এতটা পরিমাণের কান্না করছি যে আমাকে আপনারা একটু হেল্প করেন, আমি ওর সঙ্গে থাকবো না। তখন আমার কাছে ফোন টোন কোনো কিছুই ছিল না। আর ওখানে আরেকটা বিষয় যে আমি যখন ওই ছেলেটা আমার ঘরে একা টাচ করতে গেছিল ভাইয়া, আমি বললাম যে আপনি আমাকে টাচ করেন, আপনার সাথে তো আমার বিয়ের কথা না, আপনি তো আমাকে মার কাছে রেখে আসবেন, আপনি কেন এসব করতেছেন? তখন বললো যে আপনার বাবাকে ডাক দিব। পরে তখন আমি কি করলাম, কাজী ফার্মে ফোন দিছিলাম। কাজী ফার্মে ফোন দিয়ে ওখানে এক প্রদীপ নামে ভাইয়া ছিল, ওর কাছে কথা বললাম যে ভাইয়া আমি এরকম সমস্যায় পড়ছি, আপনি কি বলেন? আমি পারবো না, আমি আমার মার কাছে যাবো, নাহলে আলামিনকে একটু বলেন না কষ্ট করে, ও আমাকে এখান থেকে নিয়ে যাক, নাহলে আমাকে বিয়ে করুক। বলতেছে না, ও তোমাকে কখনোই বিয়ে করবে না, তুমি এসব বাদ দিয়ে দাও, ওই ছেলেকেই বিয়ে করো। পরে এভাবে বিয়েটা হয়ে গেল। হওয়ার পরে আমি যখন ওই যে আসলাম, আমার খালা শাশুড়ির সবকিছু বললাম। পরে ওনার পা চিপে ধরছিলাম, ধরার পরে বললাম যে এরকম দেখেন আমাকে একটু সহযোগিতা করেন। পরে ভাইয়া ওখানে 2 দিন থাকার পরে ছেলেটার মার সাথে আমার ঝগড়া লেগে গেল। আমাকে বলতেছে তুমি আমার ছেলেকে আমার কাছ থেকে কাইরা নিছো। আমি কই আপনার ছেলে আমি কাইরা নিছি, এটা সত্যি কথা, আমি আপনারা বেশি কিছু করবেন, আমি নারী নির্যাতনের কেস করব। আমি আপনার ছেলেকে বিয়ে করিনি, আর আপনার ছেলের সঙ্গে আমি থাকবো কিসের জন্য? আমি ভালোবাসি আলামিনকে। তখন ওখানেও আলামিনের সাথে আমার কথা চলে ওই খালা শাশুড়ির মোবাইল থেকে। পরে আলামিন সবকিছুই খালা শাশুড়ির বলে। পরে বলে নতুন জীবন শুরু করছে, সংসার করো। 5 দিন তার সাথে আমার খাওয়া দাওয়া হয়, ওর সাথে সেভাবে খাওয়া দাওয়া না। ওর সাথে একটা ঈদ হয়, আমার কুরবানি ঈদ হয়। কুরবানি ঈদে সে আমার কোনো কাপড় চোপড় এনে দেয় না, শুধু আপনার কম দামি একটা জামা একটা সালোয়ার এনে দেয়, ওইটা দিয়ে আমি ঈদ করি। করার পর আমি বলছি ঈদের পরে ওকে আমি ছেড়ে চলে যাব, আমার খালা শাশুড়িকে বলছি। এই নিয়ে আমার বিচারও বাসায় বসছিল। পরে আমার বাবা মাও মাইনা নিছিল ওই ছেলেকে নিয়ে। আমার বাবা মা বলছিল আচ্ছা ঠিক আছে মেনে নিছি আমরা,
পরে বলার পরে পরে কয়দিন পরে ঝগড়া লাগার পরে আমার বাবার বাসা থেকে লোক আসলো, গ্রাম থেকে লোক আসলো। পরে এখন আমার বাবা আমার সাথে কথা বলে, কয় কি ওকে এখনই ছাড়ার দরকার নাই, ওই কাবিননামা কত করছে? আমি বলি কাবিননামা 1 লক্ষ টাকা করছে। কয় ওই 1 লক্ষ টাকা আমরা ওর কাছ থেকে নিব, নিয়ে তোকে নিয়ে আসবো। আমার বাবা এবার একটু লুভি টাইপের। সে যখন ওই কথা বলল তখন আমি আবার কি করলাম, বলতেছি না, আমি মনে মনে চিন্তা করলাম যে আমার বাবার এই কথা শুনলে আমার এই জীবনটা নষ্ট হয়ে যাবে। পরে আমি খালা শাশুড়ি কাজ ছেলেটাকে ভয় দেখাইলাম যে আমি নারী নির্যাতনে কেস করবো, নাহলে আমি ফাঁসি নোটকে মরে যাবো এখানে, আপনি আমাকে ছেড়ে দেন, নাহলে আমি আপনাকে ছেড়ে দিব। তো পরে বলতেছে না, আপনি আমাকে ছেড়ে দেন, আমি আপনাকে ছেড়ে দিতে পারবো না, কেন আপনার বাবা থানা পুলিশ করে, পরে আমার একটা সমস্যা করবে, এগুলোকে করবে, আমার পক্ষে সম্ভব না, এভাবে বলতেছে। পরে যাই হোক বলার পরে আমি কি করলাম, একদিন 2-3 দিন পরে বিচার সালিশ হয়ে গেল। হওয়ার পরে চুপ করে আমার খালা শাশুড়িকে বলছি যে আমি ওকে সাইরা দিতে যাবো কুরবানি ঈদের 2-3 দিন পরে। পরে বলার পরে ওই ছেলেটাকে নিয়ে আমি রংপুরে আসলাম কোর্টে আসার পরে ওকে আমি ওখান থেকে কোর্ট তালাক করছি। পরে ওখানে উকিল বলতেছে এই বিয়ে দিছে কে, এই বিয়ে যে দিছে তার আগে জেল হওয়ার দরকার। পরে ওখানেও আমি খুব কান্নাকাটি করি তাদের কাছে। কান্নাকাটি করার পরে ছেলেটা আবার কি করলো, আমার যে 5,000 টাকা ওরা নিছিল, আমি বলছি আমি তো আপনার সাইরা দিতে গেলে আমার তো টাকা লাগবে, কিন্তু আপনি আমাকে ফুল টাকা 5,000 দিবেন, আমি ওই টাকা নিয়ে আমার যেখানে মন চায় আমি সেখানে চলে যাব, তখন তো আর আমার বাবা আপনার কিছু করতে পারবে না। পরে ওখানে ওকে আমি কোর্ট তালাক করে আমি কি করলাম, আমার মার বাসা আমি এতটুকু জানি, আপনার বগুড়া ধূপচাচি আসলাম ঠিকানা খুঁজতে খুঁজতে। আইসা বললাম আমার মার নাম, বলছি রোকেয়া। আর রোকেয়া বলার পরে তখন আপনার আসল মা? হ্যাঁ, আসল মার কাছে আসলাম। কত বছর বয়সে? তখন আমার বয়স হবে হয়তো 8 পড়েন আপনি, ওই সময়ের বয়স মানে 14 থেকে 15 বছর বয়স। হ্যাঁ, এই জীবনের প্রথম আসল মাকে দেখতে যাচ্ছেন। হ্যাঁ, ওকে, তারপর মার কাছে আসলাম। ওখানে খুঁজতে খুঁজতে আসার পরে মাকে এসে সবকিছু বললাম যে আমার এরকম একটা বিয়ে হয়ে গেছে, এরকম। আমার মা আবার আমার বাবাকে ভয় পাচ্ছে, অনেক ভয় পাওয়ার কারণে পরে আর কি যাই হোক ভয় পাইতেছে। পরে আমি বলতেছি কিছু হবে না, কোনো সমস্যা না। ভয় পাচ্ছে আমার বাবা থানা পুলিশ করে, সে যদি আবার কেস করে আমার মার উপর। আর আমার মার উপর কেস করেছিল আপনার বাবা? হ্যাঁ। কিসের কেস? এর আগে কেস করছিল, এটা আমি মাঝখানে বলতে পারিনি। কেস করছিল এর আগে, আমার ছোটবেলা আমার মা আমাকে নিয়ে আসছিল, ও সেই কারণে কেস করছিল। আপনার মা এই জন্য ভয় পাচ্ছে যে তুমি আবার আসলা, এই কারণে আবার কেস টেস না। হ্যাঁ, আবার কেস টেস করে, আমি এসব জড়াইতেছে না। আর আমার মা তখন আবার বিয়ে করতে চাচ্ছে। আপনি যখন গেছেন তখন বিয়ে করতে চাচ্ছে? হ্যাঁ, আমার মা আবার বিয়ে করতে চাচ্ছে। ওকে, তারপর বিয়ে করতে চাচ্ছে। একটা জিনিস খেয়াল রাখবেন, একটা কথা আছে না যে ওই গানটার মতো জলে ভাষা পদ্ম আমি, ঠিক জলে ভাষা পদ্মের মতো গল্পটা আসলে। একটা মেয়ে যদি ফ্যামিলি না থাকে তার, তাহলে সে কিভাবে কোথায় কোথায় যায়, এবং ভাসতে ভাসতে তার কোথাও ওঠাই হচ্ছে না, না নিজের বাবার কাছে, না সৎ মায়ের কাছে, না নিজের মায়ের কাছে, এবং পরিবার তো নাই, সমাজ তো আরো অনেক জটিল একটা জায়গা। এগুলো আসলে নতুন না জীবন গল্প, এটা বহুবার এসছে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এসছে, সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের গল্প বিভিন্নভাবে উঠে আসে। কিন্তু একটা মেয়ে নির্যাতিত হলে সে যে ক্লাসেই বসবাস করুক না কেন, তার গল্পটা আসলে সেম। বলেন তারপরে যাই হোক ওখানে আসলাম, মা সবাই আমাকে ভয় পাচ্ছে, তো বড় হয়ে গেছি, টাকা পয়সা অনেক লাগবে, অনেক কিছু বিষয় আছে এখানে। তখন মা কি করলো, বলতেছে দরকার নাই। তখন আমার মার ফোনে আবার একজন ছেলে ফোন দেয়, তখন আরো বেশি কষ্ট লাগলো। আরে আমি তো মার বয়সের, এগুলা কাজ করার কথা আমার, আর এই কাজগুলো আমার মা করতেছে, খুব কষ্ট লাগছিল। লাগার পর আমার মা কি করলো, আমার মামির কাছে পাঠাই দিল, খিলগাঁও তালতলা, এখানে আবার আমার মামি থাকে, উনিও গার্মেন্টস করে, ওখানে পাঠাই দিল। দেওয়ার পরে ওখানে মামির কাছে আসলাম। আসার পরে মামির ওখানে আসলাম, মামিও মনে করেন চাকরি করে গার্মেন্টসের। আর ওই মামির মেয়ে, ছোট মেয়ে আছে, উনি আবার হচ্ছে ডাক্তারি চাকরি করে, কিন্তু ওরা একটু লুবি টাইপের। আমার মা আবার রিং দিছিল আমার কানের। আমি যখন আমার নিজের মার কাছে গেলাম ভাইয়া, তখন আমার মা রিং, নুপুর দিছিল, একটা আংটি, চেন, মানে আর কি জিনিস, স্বর্ণের জিনিস দিছিল। তখন এগুলো আর কি করলো, আমার মামি বিক্রি করলো। আমি তো গার্মেন্টসে চাকরি পাইতেছি না, তখন চাকরি হচ্ছে না। পরে কি করলো, আমার সাথে খুব ঝগড়াঝাটি হয়ে গেল, খুব অশান্তি শুরু হইলো। অশান্তি হওয়ার পরে আমার মামাতো বোনটার কাছে গেলাম। আমার মামাতো বোনের বিয়ে হয়েছে আবার ওখানেই, ওনার মেয়ের। পরে ওনার কাছে গেলাম, যার পর ওনার শ্বশুর শাশুড়ি আমার খুব ভালোবাসলো, অনেক আদর টাদর করে। থাকার পরে ওখানে দেখা যায় 1 মাস থাকলাম। থাকার পর আমার চাকরি হচ্ছে না, মামি কি খাওয়ায় না খাওয়ায়, এই এক কথায় দুই কথা, তার সাথে আমার খুব অশান্তি শুরু হয়ে গেল।
আর একটা জিনিস, আমার মামা আসতো, আমার মামার আবার ছিল 2টা বউ, বড় বউ ছিল, উনি আবার ছোট বউ, আমি ছোট বউয়ের কাছে ছিলাম, ওখানে আসতো। তো আমি যে ভাগ্নি, তারা যে একটা ফিজিক্যাল রিলেশন হইতো, এটা আমার খুব খারাপ লাগতো। আমি তো তাদের মেয়ের বয়সের, আমার সামনে করতো, আমি তো বুঝতাম, হালকা পাতলা বুঝতাম, কিন্তু তারা বুঝতো না যে আমি তার ভাগ্নি বা তার ননদের মেয়ে। এগুলো আমি কি করতাম, আশেপাশে যে ভাড়াইটা ছিল তাদের কাছে বলতাম। তারা আবার কি করতো, অনেকে ভালো ছিল, অনেকে খারাপ ছিল। এইটা নিয়ে আবার আমার মামির সাথে ঝগড়া হইতো। হওয়ার পরে এক কথায় 2 কথা আমার মামি আমাকে বলছে তুই চলে যা। তখন আমি চিন্তা করছি আমি কই চলে যাব। তখন আমি কি করলাম, ওই যে আমার যে মামাতো বোন আছে, ওর বাসা হচ্ছে আপনার মগবাজারে, ওই মগবাজারে ওর আবার শাশুড়ির বাসার পরের আরেকটা বাসা আছে, ওই আন্টিকে বললাম যে আন্টি এরকম এরকম ওখানে তো আমার হচ্ছে না, তো আপনি আমাকে এদিকে একটা মেস ভাড়া করে দেন, আমি যাই হোক যা বিক্রি করে হলেও দিব, আমার যা কাপড় চোপড় আছে বা যাই হোক আমি মানুষের বাসায় কাজ করে হলেও থাকবো, কিন্তু ওখানে আমি থাকতে পারবো না। আর আমার মামির মানে কিছু রং ছিল। তারপরে যাই হোক এভাবে আমি ওখান থেকে ওখানে আরেকটা বাসায় আসলাম। আসার পরে ওখানে আর আমি কি বিদেশ যে মানুষ পাঠায়, বিদেশ বাসা পাইলাম, মামির বাসা থেকে আরেক মেসে আসলাম। ওই মহিলা আবার আমাকে নিবেন, ওখানে আমার মামাতো বোন আমাকে অনেক মারছিল। মারার পরে ওই ওখানে আসলাম। আসার পরে আর কি যাই হোক ওখান থেকে আমি এক গার্মেন্টসের চাকরি পাইলাম। পাওয়ার পরে আবার আমি কি বিদেশে যে মহিলাদেরকে পাঠায় মেয়েদেরকে, তা আমি এতটা বুঝতাম না। পরে ওখান থেকে মানুষের খোঁজে খোঁজে পাইলাম যে মেয়েদেরকে বিদেশে পাঠায় আপনার ডান্সের জন্য। তো আমি আবার ডান্স পারি, তা আমি ভাবলাম যে আমি যেহেতু ডান্সে যাই দুবাইয়ে, তাহলে তো আমি ভালো টাকা ইনকাম করতে পারবো, আমি তো ডান্স পারি। পরে ওই বাসায়, আমি যে বাসা থেকে, ওই বাসায় আন্টি বলতিছে যে তুমি খারাপ জায়গায় যাবা, আমার বাসা থেকে এখনই চলে যাও, বের হয়ে যাও। তখন আমি আবার ওই কাজী ফারামে আলামিনের সাথে আমার এসব সব বন্ধ হয়ে গেল। এই আপনি বর্তমানে আপনার হাজবেন্ডকে নিয়ে স্টুডিওতে আসছেন, ওনাকে বিয়ে করেছেন কত বছর যাবত? ওনার বিয়ে করে আমার 3 বছর হয়ে গেছে। 3 বছর হয়ে গেছে। এনার সঙ্গেও কি আপনার এই ভদ্রমহিলা যার গল্প বলছিলেন তিনি বিয়ে দিয়ে দেয়? হ্যাঁ, তিনি আমাকে বিয়ে দিয়ে আচ্ছা, দিয়েছে। তো ইনি বিয়ে দিয়ে দেয় এবং 3 বছর সংসার করছেন তার সঙ্গে। তিনি কি জানে, পুরো গল্পটা জানে আপনি আজকে যেটা বললেন এখানে? হ্যাঁ, সে পুরো আমার ইতিহাসটা জানে, আমি তাকে সম্পূর্ণ খুলে বলছি। আর সে আমার একটা কথার কারণে নাকি সে আমাকে বিয়ে করছে। তাকে সেটা কথা হচ্ছে আমার যে বিয়েটা, ভাই এখানে আরেকটু তার সাথে যে আমার বিয়েটা হয়েছে, আমার ওই মামা শ্বশুর আমাকে দেখতে আসছিল, আমার হাজবেন্ড সহ দেখতে এসে আমার মামা শ্বশুর কথা উঠাইছে যে তোমার বাড়ি কই, কি কথার জন্য বিয়ে করেছে সেটা বলেন, আমি স্টোরি দিতে সেটা যাচ্ছি কি না। কথার জন্য, সেটা হচ্ছে সে চলে গেছে, আমাকে দেখার পরে সে চলে গেছে। যাওয়ার পরে সে বলতিছে হচ্ছে, আমি তাকে একটা মেসেজ করছি যে আমাকে কি আপনি ভুলে গেছেন। সে এই কথার কারণে নাকি আমাকে বিয়ে করছে, সে আমাকে অসহায় দেখে বিয়ে করছে। আপনার সব স্টোরি কি জানতো আগে, বিয়ের আগে যে ঘটনাগুলো ঘটেছে হ্যাঁ, সেগুলো কি তাকে আমি জানতো? বিয়ের আগে সম্পূর্ণ বলছি যে আমি এরকম অবস্থা আমার। ওনার ফ্যামিলি আছে, ওনার বাবা মা সবাই জানে আপনার সম্পর্কে? না, ওরা কেউ জানে না। কেউ জানে না। এই ছেলেটা কি করে আপনার হাজবেন্ড? আমার হাজবেন্ড হচ্ছে রিক্রুটিং এর মালিক। রিক্রুটিং বললে বিদেশে যে লোক পাঠায় উনি। আচ্ছা, তো এই 3 বছর যাবত সংসার করছেন আপনি, আপনার আগেও একটা বিয়ে ছিল সেটাও জানে। জি। তো সবকিছু মিলে কেমন আছেন আপনি? সবকিছু মিলা আমি মোটামুটি বেশি ভালো নেই। এই জন্যই আমি চাইছিলাম যে আমার হাজবেন্ডকেও আজকে আমি এখানে রাখতাম। কেন ভালো নেই? কেন ভালো নেই, সে আমাকে এত কিছু থেকে বঞ্চিত কেন করছে? সে তো আমাকে অসহায় দেখে বিয়ে করছে। এত কিছু থেকে বঞ্চিত করেছে বলে? এত কিছু থেকে আমি কি তার কাছে কি কোনো প্রাপ্য পাবো না? কি বঞ্চিত করেছে? সে আমাকে ঠিকভাবে দিচ্ছে না তেল সাবান। বিয়ের আগে প্রথমে, বিয়ের পরে সে আমাকে খুব ভালোবাসতো, তারপরে সে আর আমাকে ভালোবাসে না। কেন সে আমাকে ভালোবাসতে পারতেছে না? ভালোবাসে না বললে এভাবে বললে তো হবে না। আপনি তার সঙ্গে হ্যাপি না? জি না। খাবার দাবার ঠিক মতো দেয় না, ভরণ পোষণ ঠিক মতো দেয় না? খাবার দাবারটা সেভাবে ঠিকভাবে পাই, যেটা কিন্তু কাপড় চোপড় তেল সাবান এটা ঠিকভাবে পাই না, তার ভালোবাসাটা পাই না, এসব সবই বাদ দিলাম। ভালোবাসা অন্য জিনিস, এটা পাবেন কিভাবে এটা জানি না আমি, এটা নিয়ে আসলে এক্সপ্লেইন করা এটা অন্য জিনিস। বাট আপনার ভরণ পোষণের জায়গা হাজবেন্ড হিসেবে এটা আসলে সে ঠিক মতো দেয় না, আপনি যেটা বলতে চাচ্ছেন। জি। এটা সে অন্য মেয়েদের সাথে কথা বলে, কেন সে এসব করে, কিসের জন্য করে, কেন? এটা অন্য ডাইমেনশন। আমি এই জায়গাটায় নাই বাজাই, আমি বরং আপনার হাজবেন্ড এতটুকু শুনলে হয়তো সে মন খারাপ করবে, তার সেই জায়গাটা থেকে আমি বরং এটা বলবো যে এগুলো না বলাটাই ভালো পাবলিকলি, কারণ যেহেতু আপনি এক্সিস্টিং তার সঙ্গে আছেন, এই বিষয়গুলো আপনাদের নিজেদের মধ্যে মিটিগেট করে ফেলাটা না। আমি এখানে আরেকটা কথা বলতে চাই যে আমি যেরকম, আমি তো ভাইয়া সম্পূর্ণ কথা, আমি যেরকম
আজকে পরিস্থিতিতে আসি, আমি শুধু একটা কথাই বলতে চাই যে আমি যে ভুলগুলো করছি এই ভুলগুলো আপনার যাতে, ভুল কি এখানে? আমার এখানে অনেক ভুল আছে, কিরকম? আপনি আমাকে একটু সময় দেন। আপনার ভুলটা কি বলেন, আপনি আমায় এতক্ষণ ধরে আপনি বললেন, আমি তো ভুলই খুঁজে পাইনি আপনার। আমার ভুল হচ্ছে প্রথমত আমি যে আলামিনের সাথে সম্পর্কটা করছি এটা প্রথমত ভুল। আমি ভালোভাবে যদি নিজের একটু চেষ্টা করতাম। আমি একটু শুনাই আপনাকে এবার, আপনি একটু মনোযোগ দিয়ে শুনেন। বলাটাই মুখ্য না, মূল বিষয়টা আসলে হলো আপনার গল্পটা উঠে এসছে। এই যে 1-1.5-2 ঘন্টা আপনি এখানে বললেন, মূল গল্পটা উঠে এসছে। একটা যেটা হচ্ছে আপনি একটা ভালো ফ্যামিলি পাননি, প্রথম সমস্যাই ছিল এটা। আপনি যদি একটা ভালো ফ্যামিলি পেতেন, আপনার যদি গাইড করার মতো মানুষ থাকতো, তাহলে আপনার জীবনটা অন্যরকম হতে পারতো। দুঃখজনক হলেও সত্য যে আপনি সেটা পান নাই। এরপরে এই যে অল্প বয়সে যে প্রেমের সম্পর্কে জড়িয়ে যাওয়া, বা একটা ছেলের সঙ্গে আপনি ঘর থেকে বের হলেন আসল মায়ের কাছে ফেরার জন্য, এবং সে আসল মাই আসল মায়ের ইন্টারেস্টিং দেখেন, ও সৎ মায়ের কাছে দিন যাবত থাকলো, কখনো সৎ মায়ের কাছে থাকতে পারলো না, এবার বাবার কাছে গেল, বাবার কাছে গিয়েও সেখানেও থাকতে পারলো না, আবার সৎ মায়ের কাছে আসলো, সৎ মায়ের কাছেও থাকতে পারলো না। তখন মনে হলো যে না, আসল মায়ের কাছে ফিরে যাব। সেই জন্য সে একটা ছেলের হাত ধরে আসল মায়ের কাছে আসতে চাইলো। ওই ছেলে আবার তাকে ট্যাপে ফেলে বিয়ে করে ফেললো। বিয়ে করে ফেলে তারপরে শেষ পর্যন্ত ওখান থেকে সে ছাড়া পেলো। ছাড়া পেয়ে সে তারপরে গেল হলো আসল মায়ের কাছে। আসল মায়ের কাছে যাওয়ার পরে সেখানেও সে থাকতে পারলো না, দেখলো যে আসল মা তাকে রাখবে না কেসের ভয়, কারণ সে আরেকটা বিয়ে করার প্ল্যান করছে। সুতরাং এই পরিণত বয়সের একটা মেয়েকে দেশে কি করবে? সেখান থেকে সে আবার গার্মেন্টসে চলে আসলো। গার্মেন্টসে চলে এসে একটা মানুষের সঙ্গে তার পরিচয় হলো। সেই মানুষের সঙ্গে পরিচয় হওয়ার পরে, একটু থামেন প্লিজ, একটু হ্যাঁ নিজেকে কন্ট্রোল করেন। সেই মানুষের সঙ্গে পরিচয় হওয়ার পরে সে আলটিমেটলি হলো একজনকে বিয়ে করলো। আপনার হাজবেন্ডকে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো যে এত কিছু জানার পরে সে আপনাকে রিসিভ করেছে। 8-10টা ছেলের মতো সে না, সেই জায়গাটা থেকে সে প্রশংসা পাওয়ার যোগ্য। ঠিক আছে, ওনার জীবনে ভয়ঙ্কর রকম ভাবে কষ্ট আছে, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। তবে এটা ঠিক যে এত কিছুর পরও মানুষ সার্ভাইভ করে সোসাইটিতে। ভয়ঙ্কর রকম ভাবে আমাদের জীবনে ঘটনাগুলো ঘটে যায়। যদি নিদেন পক্ষেই বলেন যে আজকের এই গল্পে ওনার বলার ধরন, বা উনি যেভাবে বলেছে, বা আমাদের যেভাবে আমরা এখানে প্রেজেন্ট করেছি, সেখানে সেই অর্থে আপস অ্যান্ড ডাউনস নাই, সেই অর্থে ঢেউ নাই। কিন্তু আপনি যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, এই যে মেয়েটি বড় হয়েছে আমাদের সমাজে, সেই জায়গাটি থেকে কিরকম কষ্ট করে তাকে বড় হতে হয়েছে। আচ্ছা, কিন্তু ও আমার সাথে সম্পর্ক করতে চায় না। তারপরেও আমার কেন যেন ওকে আবার ভালো লেগে যায়। প্রথমে ওকে আমি দেখতে পাইতাম না, ওকে মানে খুব খারাপ লাগতো। আমি বলতাম যে তোর গা, ও যদি ছুটিতে আসতো ওদের বাসায় আমি যাইতাম, তো বলতাম যে তোর গা গন্ধ করে, তুই আমার কাছে আসবি না। আর ও আমাকে মারতো, দেখতে পারতো না। আর দেখতে পারতো না বিধায় আমার বাবা ওই যে আমাকে মারধর করতো। আর আমার বাবা কোনো কিছু হলেই থানা পুলিশ যাইতো। তো ওই আমাকে বলতো যে ওচি সাহেবের মেয়ে আসছে, দারোগা সাহেবের মেয়ে আসছে, আমাদের বাসা থেকে চলে যা, তুই এখান থেকে যাইতে বলছি, যা চলে যা, এরকম করতো। ওকেও আবার আমি দেখতে পারতাম না। কিন্তু হঠাৎ করে আমার ওর সাথে এভাবে হয়ে প্রেম একটা হয়ে যাবে আমি ভাবতে পারি না। যাই হোক, ওর সাথে আমার এভাবে কথা চলতেইছে। তারপরে আমি ওখানে 1 বছর কাজটা কমপ্লিট করলাম। করার পরে ও আসলো চাকরি থেকে। আমি আবার চাকরিতে যাব, আপনার স্যারেরা চাকরিতে দিবে। আমার বাসা থেকে কেউ আমাকে চাকরিতে যাইতে দিবে না, আমার সৎমা যাইতে দিবে না, বিয়ে দিয়ে দিবে আমার। বলতেছে বাহিরে মানুষ যাওয়া ভালো না। ও এখানে আরেকটা কথা আছে, আমি যখন টেকনিক্যালে ভর্তি হইলাম ভাইয়া, তখন হচ্ছে আমার যে মুরগি 2টা ছিল বলছিলাম, ওই মুরগি 2টা যে বিক্রি করে আমি মনে করেন এগুলো কাজ, সার্টিফিকেট, জন্ম নিবন্ধন এগুলো জোগাড় করে যে দিলাম, তখনও আমার ওই সৎ মামিরা বলছিল যে হচ্ছে ও তো ওখানে গেলে একদম খারাপ মেয়ে হয়ে যাবে। ও যে খারাপ, গ্রামে কত ছেলের সাথে সম্পর্ক করে, আর ওখানে গেলে তো অনেক খারাপ হয়ে যাবে। তা আমি তাদেরকে বলছি যে আমি ওখানে গেলে কিছুই করব না, কেন আমি মনে মনে তো আলামিনের সঙ্গে কথা বলি। তখন আর আমি ওখানে কারোর সাথে সম্পর্ক করব। পরে আমার বাসা থেকে কিন্তু যাইতে দিবে না, টেকনিক্যালি কেউ ভর্তি হইতে দিবে না। আমার মাকে এ আইসা ও আইসা সবাই কানাকানি করে, আর আমার মা আমাকে অনেক মারধর করতো। পরে আমি স্যারদের হাত পা ধরছিলাম, এমন কি আমার স্যারের হেড স্যারের পা পর্যন্ত চিপে ধরছি, ধরে বলছি স্যার আপনি আমার বাসায় গিয়ে একটু বললে হয়তো বা আমার মা রাজি হবে। পরে যাই হোক, স্যার আইসা কিন্তু বলার কারণে আমার মা রাজি হয়েছিল। কিন্তু আমার মামিরা আমাকে গ্রামের কেউ বলেনি যে মেয়েটা ওখানে গেলে ভালো হবে, বা মেয়েটা একটা কাজ শিখবে, নিজের পায়ে দাঁড়াইতে পারবে। আমাকে এই উৎসাহটা কেউ দেয়নি। তারপর ওখানে আমার কাজটা কমপ্লিট হওয়ার পরে আমাকে স্যারেরা চাকরি দিবে। আমার চাকরি করার জন্য আমার ফুপির বাসায় গেলাম, ছোট ফুপির বাসায়, আমার দাদার বাসায়। যায় ওদের কাছে আমার ফুপা আবার ইন্টার পাস। তা বললাম আপনি তো শিক্ষিত মানুষ, তো আপনি একটু কিছু ভালো মন্দ বুঝবেন। পরে ওনাকে ডাইকে আনলাম। ডাইকে আনার পরে উনি আসলো, আসার পরে স্যারদের সাথে কথা বললো
যে আপনারা কোথায় চাকরি দিবেন, কি আসল বিষয়, মেয়ে মানুষ। তো পরে স্যারেরা বললো যে আমাদের অনেক মেয়ে আছে, শুধু ও না, আমাদের এই ব্যাচের অনেক মেয়ে যাবে। আচ্ছা, ও ভালো জানে, কেন ও তো এতদিন পড়ছে। আর আমাদের এটা এমন খারাপ কোনো প্রতিষ্ঠান না, এটা আমাদের একটা সংস্থান থেকে এটা হয়েছে, আপনি চাইলে যাচাই করতে পারেন। আর পরে এখন স্যার বলতেছে দেখেন ওর তো সৎমা, আমার সৎমাও কিন্তু ওই আমার টেকনিক্যালে গেছে। ওখানে যাওয়ার পরে যাই হোক, পরে মাই কথাটা শুনতে পারছে। মা যখন শুনছে যে সৎমা বলছে আমার ফুপা যে ওর সৎমায় ওকে একটা ভালো কাজ দিন, আমার এই সৎমাই কথাটা শুনে আরো তার অবস্থা খারাপ হয়ে গেল। এভাবে আমি গাজীপুরে চাকরিতে আসলাম, গাজীপুরের নতুন বাজার, ওখানে আমি গার্মেন্টসে চাকরিতে আসলাম। আসার পরে আলামিনের সাথে আমার কথা হয়, কথা হওয়ার পরে এভাবেই আমার প্রায় অনেক বছর গার্মেন্টসে আমি 2 থেকে 3 মাস চাকরি করি। করার পরে আমার ভালো লাগে না, সব মেয়েরা পালায় পালায় চলে যাচ্ছে আমার সাথে যে মেয়েরা গেছে। আবার কিছু মেয়ে দেখতেছি আমার সাথে যারা ওখানে আছে, তারা একটা মেয়ের দুর্ঘটনা ঘটছে, আমি ওই দুর্ঘটনা দেখে আরো বেশি ভয় পাইছি যে আমারও না কি হয়ে যায়। পরে আলামিনকে বললাম যে এরকম অবস্থা, তো কইতেছে তুই চলে আয়, গার্মেন্টসে ভালো মেয়েরা যায় নাকি। পরে আমি ওখানে ঈদে ছুটি পাইলাম, ছুটি পেয়ে আমি কি করলাম, আমার যা জিনিসপত্র ছিল আমি সবগুলো নিয়ে চলে আসলাম। আসার পরে আবার আমি ইউসুফে গেলাম। ইউসুফে যাওয়ার পরে স্যারকে বললাম যে স্যার আমার তো ওখানে ভালো লাগতেছে না, আপনি আমাকে আবার একটা চাকরি দেন, আমি বাসায় কি করবো, নাহলে আমার বাসায় বিয়ে দিয়ে দিবে। পরে আলামিনও ছুটিতে আসলো, আসার পরে স্যার কি বললো, বলতেছে একটা মেয়ে আছে সেলিনা নাম, ওর সাথে তুমি কন্ট্যাক্ট করো, কন্ট্যাক্ট করলে দেখো একটা চাকরি পাইতে পারো। ও নারায়ণগঞ্জে ডাস্ট বাংলা প্যাক লিমিটেডে চাকরি করে, ওখানে ভালো ব্যাগের কোম্পানি, ওখানে যাও। পরে ওই মেয়েটার সাথে আমি যোগাযোগ করলাম, করার পরে মেয়েটা আমাকে নিয়ে গেল। আমি বলতেছি আপু আমাকে নিয়ে যাও। পরে আমার বাবা কি করলো, ওই মেয়েটা আমি ও ফের আরেকটা ওর বোনকে নিল, নেওয়ার পরে 3 জনে আমি চলে আসলাম নারায়ণগঞ্জে আসার পরে ওখানে আমার কয়েকটা দিন ডিউটি করলাম, 1 সপ্তাহ ডে 1 সপ্তাহ নাইট। ওখানেও আমার খুব কষ্ট লাগছিল, আমি ডিউটি করতে পাইতেছি না, হঠাৎ করে নাইট করব, খুব ক্লান্ত লাগতেছে। বয়স কত আপনার যখন এই কাজগুলো করছেন? তখন আমার বয়স হাইয়েস্ট হলে আমার বয়সটা আমি বলতে পারবো না, কিন্তু কোন ক্লাসে পড়ার বয়স? 6-এ। 6-এ থাকা অবস্থায় ঘটনা ঘটছে। 6-এ তখন 1 বছর আমার গিয়ে হয়ে গেল, তাহলে 7 ক্লাস 6-7 এর বয়স। 7 বয়সের কথা। তখন এইভাবে আর কি মনে করেন ওখানেও যে ডিউটি করলাম, করার পরে এখন আমার বাসা থেকে আমার ফোন গেল, যাওয়ার পরে আমি ফোন গেল, আমার আলামিন ফোন দিল, দিয়ে বলতেছে তোর বাবা মা সারাসারি হয়ে গেছে। আচ্ছা, আমি শুনে অবাক হয়ে গেছি, আমি খুব মানে ভেঙে পড়ছি। ভেঙে পড়ার পর আমাকে ওই সেলিনা আপু বলতেছে যে তোমার কি হয়েছে একা। তো আমি বলতেছি আপু এরকম বিষয়, আমি এখন কোথায় যাব। আমি তাকে পুরো ঘটনাগুলো বললাম, তা সেও কষ্ট পাইতেছে, বলছে আচ্ছা তুমি কোনো টেনশন করো না, আমার বাসা আছে, তুমি এখানে চাকরি করতে থাকো। পরে আমি এই টেনশনে আর চাকরি করতে পারি না। আর আলামিনের সঙ্গে আমি দিন রাত কথা বলি, মানে রাতের 8টা বাজে যদি ওর সাথে আমি কথা ধরি, আপনার দেখা যায় যে আমি ভোর 6টা পর্যন্ত ওর সাথে কথা বলতাম। আর কিন্তু ডিউটিতে যাইতে পারতাম না, পালায় পালায় থাকতাম, আমি ডিউটি করতে পারতাম না। আবার ওই হোটেলের যে খাবার আমাদেরকে কোয়ার্টার দিছিল, মেসের আন্টিদের খাবার আমি খাইতে পারতাম না। বাহির থেকে যে খাবার কিনে আনবো, আয়না ঘরে রাখতাম, রান্না করতে পারতাম না, সিরিয়াল দেওয়া লাগতো। যাই হোক এভাবে করে আমার ওখানে 1টা বছর চলে গেল, কিন্তু ওখানে আমি কারোর সঙ্গে রিলেশন করলাম না। আমাকে অনেক ছেলে প্রপোজ করলো যে তুমি বিয়ে করো, স্যারেরাও খুব হেল্প করছিল যে আমরাই তোমাকে বিয়ে দিব। পরে আমি বলছি না আমার বিয়ে হয়ে গেছে, মিথ্যা কথা বলছি যে আমার বিয়ে হয়ে গেছে এরকম। ওই ছেলে এখানে ও টেকনিক্যাল থেকে পাশ করে ওয়েল্ডিং থেকে আপনার কাজী ফার্মেও চাকরি করে, আমি সম্ভব না। পরে আমি এভাবে ডিউটি করতে পারি না। পরে আলামিনের সঙ্গে কিন্তু আমার মানে চুপে চাপে দেখা হয়, ও আসে রংপুরে, আমিও রংপুরে যাই আমার বান্ধবীর বাসায়, ওখান থেকে ওর সঙ্গে দেখা হয়। এভাবে দেখা হওয়ার পরেই ওর সঙ্গে আমার প্রায় 2-3 বছর চলে গেল। 2-3 বছর চলে যাওয়ার পর ওকে আমি বললাম যে আমাকে বিয়ে করো। তো বলতেছে যে বয়স এই বয়সে আমাদের বিয়ে হবে না। তখন আমি বললাম যে এই বয়সে বিয়ে হবে না, তাহলে তোমার কি প্রেমের বয়স হয়েছে? প্রেম করতে বলছে হ্যাঁ আমার প্রেমের বয়স হয়েছে, আমার বিয়ের বয়স হয় নাই। তখন ওই মেসের আপুরা যারা বড় আপু ছিল সবাই আমাকে বলতেছে যে দেখো একা, তোমার হচ্ছে ওই ছেলে তোমাকে কখনোই বিয়ে করবে না। তারপরে যাই হোক এভাবেই চলে গেল। পরে আমি আবার রংপুরে চলে আসলাম। ওই ছেলে আলামিন আমাকে মেসে থাকার জন্য টাকা দিল, আমি লালবাগে মেসে উঠলাম। ডাইরেক্ট রংপুর থেকে সেলিনা আপু, যে আপু আমাকে নারায়ণগঞ্জে নিয়ে গেছে, ওই আপুর বাসায় আসলাম।
আসার পরে ওখান থেকে ওর খালাকে, আবার ওর খালা মেসের বুয়া ছিল, পরে ওই বুয়াকে বললো যে খালা দেখেন এই মেয়েটাকে মেসে উঠানো যায় নাকি, মেসের লোক আমাকে নিবে না, মালিক বলতেছে মেয়ে তো পড়াশোনা করে না, আর আমাদের এখানে যারা পড়াশোনা করে তার ভার্সিটির মেয়েরা এখানে হোস্টেলে থাকে, এ কিভাবে থাকবে, আর এর টাকা কে দিবে। পরে খালা আবার বলতেছে দেখেন ওই মেয়ের বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাসা থেকে মেনে নিচ্ছে না, আপনি দেখেন একটু। পরে যাই হোক উনি আমাকে উঠাইলো, উঠার পরে 2-3 মাস আমাকে আলামিন মেসের সিট ভাড়া দিল, আমার খাওয়া খরচ দিল। পাশে আবার ওখানে থাকতে থাকতেই পাশের রুম লাবণী আপু আছে, লাবণী আপুর সাথে আমার খুব পরিচিত, উনি আবার রোকেয়া ভার্সিটিতে পড়ে। পরে আপুকে সব কথা বললাম, পরে আপু বলতেছে ওই ছেলে তোমাকে কখনোই বিয়ে করবে না, ও একটা ফালতু ছেলে, তুমি এসব বাদ দাও। পরে আমার কাছে একটা টাচ ফোন ছিল, ওই ফোনে ওর সাথে কথা হয়। পরে কিছুদিন ওর সাথে আমি কথা বন্ধ রাখি, ও আমাকে লাস্ট টাকা দিয়ে গেছে মেসের ভাড়া দিয়েও আমার আর ফোন ধরে না। ওকে বলছিলাম যে তুমি আসো রাজবাড়িতে, আমি দেখা করব, আমার ভালো লাগতেছে না, আর একা একা থাকি, আরো খারাপ লাগে, সব আপুরা চলে যায়, আমি মেসে একাই থাকতাম ভাইয়া। পরে ওকে ডাকলাম, ও আসে না, ও ফোন বন্ধ করে রাখছে। পরে ওর খালাতো বোনের কথা বলে, দেখছো মরিয়ম অনেক ভালো, আমারে ভাত উঠায় খাওয়ায়, এটা খাওয়ায় ওটা খাওয়ায় অনেক। পরে এইভাবেই ওর সাথে আমার, ওর বন্ধুকে বলা হয় সব কথা, যে ও এরকম করতেছে কেন, ও আমার সাথে কেউ আমাকে বিয়ে করবে কি করবে না। এর ভিতরে আমি কাজী অফিসেও গেছিলাম যে বিয়ের খরচ কত টাকা লাগবে বা কি বিষয়, তারপরে ও আমার ফোন বন্ধ করে রাখছিল, ওর সিমটা একদম বন্ধ করে রাখছিল বা চেঞ্জ করছিল। এরপরে ওর কথা হয় না, পরে লাবণী আপু কি করলো, ওখান থেকে আমাকে আরেকটা মেসে দিল, ওই মেসের সিট ভাড়া বেশি। পরে বলতেছে তুমি এই মেসের সিট ভাড়া কম আছে, ওখানে যা 2-1 মাস থাইকা পরে চাকরি একটা খুঁজা, যে কোনো একটা দেখা যায় পার্লারের কাজ পাইলে তুমি, তোমার আর কোনো সমস্যা নাই। পরে ওই মেসে গেলাম, ওই মেসেও আর আমাকে নিচ্ছে না, বলতেছে তোমার বাসা কই কি কই। পরে আমি ঠিকানা দিলাম, আমার বাসা নীলফামারী, আমি হচ্ছে মডেলে পড়ি, এই ঠিকানা অনুযায়ী আমি ওখানে থাকলাম। থাকার পরে 1 মাসও থাকলাম না, থাকার পরে লাবণী আপুর সাথে আবার যোগাযোগ করলাম যে আপু দেখেন। পরে পার্লারের কাজের জন্য লাবণী আপু, আমি আর একটা আপু হাসি আপু ছিল, 3 জনেই ওরা আমার একটা চাকরির জন্য খুব চেষ্টা করলো। পরে সারাদিন হাঁটাহাঁটি করলাম, কোনো পার্লারে নিচ্ছে না আমাকে, আমি কাজ জানি না, আর ছোট মানুষ, বলতেছে ও কি কাজ পাবে, এ বয়সেও কাজ পাবে না। পরে এই কথা বলার পরে আমি আবার কি করলাম, ওরা লাবণী আপু বলতেছে একটা পাইলাম পার্লারে, একটা কাজ পাইলাম, ওনার নাকি মেয়ে নাই, তো বলতেছে আমারও তো মেয়ে নাই, আর আমার যে মেয়ে পার্লারে কাজ করে উনিও ধর্ম মেয়ে ওনার, তো বলতেছে আচ্ছা ওই মেয়ে আবার আমাকে নিবে না, যার পার্লার সে আমাকে নিবে না, বলতেছে না আমি তোমাকে নিব না। প্রথমে বলছে নিবে, তারপরে বলতেছে যে না নিবে না। পরে এখন আমি যে বলছে নিবে, তে আমি কি করলাম, তাড়াতাড়ি করে মেসে গেলাম, গিয়ে আমার যে বালিশ খেতা ছিল, কাপড় চোপড় ছিল, আমি ওগুলা নিয়ে রিক্সা নিয়ে তাড়াতাড়ি করে ওনার বাসা রওনা দিলাম। লাবণী আপু বলতেছে আচ্ছা তুমি দ্রুত চলে আসো, যখন না নিবে ওরা তো আর তোমাকে বের করে দিতে পারবে না, ওখানেই থাকবা তুমি। পরে আমি চলে আসলাম, হাফ রাস্তায় আসছি, ওই আপু আমাকে ফোন দিছে, দিয়ে বলতেছে যে না তুমি আইসো না, তোমাকে আমি নিব না, আমার লোক আসছে। পরে আমি বলছি আপু আমি তো বাসায় আপনার এসে গেছি, লালবাগ রেলগেটে ওনার বাসা। পরে আমি ওনার বাসা উঠলাম, ওনার বাবা মা খুব ভালোবাসলো আমাকে, বলতেছে আমাদের মেয়ে নাই, একটা মেয়ে, তুমিও আর একটা মেয়ে, আমাদের 2টা মেয়ে হয়ে গেল এখন। এভাবে বলার পরে পরে ওখানে 2-3 দিন আমি পার্লারে, উনি আমাকে মানে কাস্টমার আসে ওদের আমি একটু খেয়াল রাখি, কাজ করি, ঝাড়ু টাড়ু দেই, এভাবে যাওয়ার পরে রাতে একদিন আলামিন আমাকে ফোন দেওয়ার পরে বলতেছে তুমি কি মরো নেই? তা আমি বলছি আমি তো বিষ খাইতে ধরছিলাম, আমি মিথ্যা কথা বলছি যে আমি বিষ খাইছিলাম, এরকম অনেক পুলিশ টুলিশ আসছিল, আমি তোমার নাম বলে দিছি, ওকে আর কি এভাবে বলছি। ওই আমার পাশে যে ওই আপুর ফির একটা মেয়ে শুয়েছিল, ও আবার কি অনেক রাতে কথা বলছে, 12টা-1টার দিক দিয়ে, ওই কথাগুলো সম্পূর্ণ শুনে ফেলে সকালবেলা ওদেরকে বলে দেয়, যার পরে ওরা আমাকে আর রাখবে না বলছে। তখন আমি কি করলাম, লাবণী আপুর কাছে গেলাম, ওরাও ভয় পাইছে যে ওর যেহেতু ওখানে জায়গা হচ্ছে না, ও তো আমাদের কাছেই চলে আসবে। পরে আপুরা আর আমার ফোন ধরে না, আমি মেসে গেলাম, যার পরে বললাম সবকিছু, বলতেছে তুমি বাসায় চলে যাও, তোমার বাসায় চলে যাও। পরে ওখান থেকে আমি বাসায় চলে আসলাম, আমার মার কাছে আসলাম। আমার মার আবার কি করছে, আবার ওরা একসঙ্গে হইছে, এর মাঝে যে ছাড়াছাড়ি হইছে, হওয়ার পরে তারা আবার একসঙ্গে হয়েছে, আমি কিন্তু জানি না, কিন্তু তাদের সাথে আমার 2-1 দিন কথা হয়েছে। হওয়ার পরে তাদেরকে আমি বললাম যে আমি তো এরকম নারায়ণগঞ্জ থেকে চলে আসছি। প্রথমে জিজ্ঞাসা করে তুমি কতগুলো টাকা ইনকাম করছো, আমার বাবা আর আমার মা জিজ্ঞাসা করে, তা আমি কই আমি তো অসুস্থ ছিলাম, আমি পারিনি ইনকাম করতে। তখন আমার মা কয় আমার ভাইয়ের ছেলের সাথেই তো সারাদিন কথা বলো, তো ইনকাম করবা কই থেকে? তখন আমি বললাম আমি অনেক অসুস্থ, আমি বাসায় যাব। পরে তারা বলতেছে আচ্ছা ঠিক আছে আসো। পরে যাই হোক আমি বাসায় আসলাম, আসার পরে আবার আমাকে ঢাকায় পাঠানো হইলো গার্মেন্টসে।
আমার মা বলতেছে বাসা থেকে কি করবা। পরে ওখানে আমার এক চাচা চাচি আছে, ওনাদের কাছে গেলাম ভাই, আমি যাই ওখানে গার্মেন্টসে ভর্তি হলাম। গার্মেন্টসে চাকরি পাইলাম না, হ্যাঁ চাকরি পাইনি, না পাওয়ার কারণে অনেক কয়েকদিন ঘুরলাম, আমাকে কোথাও নিচ্ছে না। ওখানেও বলতেছে আমি ছোট। ওখানে আবার কয়েকদিন থাকলাম, থাকার পরে ওখানেও এক ছেলেকে পছন্দ করলাম, যে আলামিন তো আমার সাথে সম্পর্কই করতেছে না। তো ওখানে আর এক ছেলেকে পছন্দ করছিলাম, এটা আমার দাদাবাড়ির এলাকারই, নাম রতন ছিল, ছেলেটা ইন্টার পাস ছিল। ও আর কি বাসা থেকে রাগ করে গার্মেন্টসে কাজের জন্য গেছিল। পরে আমার সাথে দেখা হয়, ওকে আমি আর কি বলি যে আপনাকে আমার খুব ভালো লাগে, আমি আপনার সাথে রিলেশন করতেছি, আমি এইভাবেই ডাইরেক্ট ওনাকে বলছি। তো উনি আবার কি করছে, ওর যে ভাই ছিল, ওর খালাতো ভাই, ওর বাসার আমার বাসা একসঙ্গে, ও আবার আমার বড় আব্বার ছেলে হয়, ওর খালাতো ভাই। পরে ও বলছে ও তো আলামিনের সাথে এরকম এরকম হয়ে গেছে। পরে রতন বলতেছে না, আপনি যেহেতু আগে রিলেশন করছেন আমার পক্ষে সম্ভব না। তখন ওটাও আমার ক্লোজ হয়ে গেল। পরে আমি চাকরি পাইতেছি না। পরে আমার কি ওই যে চাচা চাচির কাছে আমি থাকি, ওনারা আবার কি করলো, আমাকে ওই যে চাচার কাছে আমি প্রথমে গেছি, সে চাচা আমাকে রাতের বেলা, আমি তো চাকরি পাইনি, ওনার মেয়ে আছে, ওয়াইফ নাই, ওয়াইফ সাইরা দিছে, মেয়েটা আমার সাথে একটু বড় হবে 1 বছর, ও গার্মেন্টসের চাকরি পাইছে। ওর বাবা হঠাৎ করে রাতের বেলা মেয়েটা ঘুমাইছে, উনি আইসা হাত দিতে চাচ্ছে মানে মুখে, মনে করছে আমি অনেক ঘুমাই গেছি, কিন্তু আমি তো ঘুমাইনি। তখন আবার আমি হচ্ছে ফেসবুকও চালাইতাম হালকা পাতলা, অতটা বুঝতাম না, মেসেঞ্জার করতাম বা নাটক টাটক দেখতাম। উনি পরে আমি ওখান থেকে বাসায় ফোন দিলাম রাতেই, যে বাবা এরকম এরকম উনি এরকম করতেছে চাচা। পরে কি করলো, ওখান থেকে আমাকে আরেক চাচার বাসায় পাঠানো হইলো। পরে বলতেছে দেখেন আমার মেয়েটাকে নেন, ওকে একটা চাকরি দেন, গার্মেন্টসের চাকরি। পরে ওখানে থাকলাম, ওই রতনের সাথে যে সম্পর্ক করতে চাইছিলাম, এটা আর কি আমার চাচা চাচি জানাই গেছে, বলতেছে এই মেয়ে তো বেয়াদব। আর আমি কথা বলি ফোনে বেশি। আচ্ছা, আমার ফোনে তখন অনেক রং নাম্বার আসছিল, তো আমি কথা বলতাম। পরে আমার যে চাচা চাচি ওটা পছন্দ করতো না। পরে আমাকে কি করলো, ওখান থেকে ওরা বাসায় পাঠার কথা বলছিল। পরে আমি ওখানে পেপারে দেখলাম ফার্মে, কাজী ফার্মে নিয়োগ দিছে। পরে আবার আমি ওদেরকে বললাম যে এরকম চাচি কাজী ফার্মে নিয়োগ দিছে, আমি এই চাকরিটা অনেকদিন ধরে করতে চাই, আমার খুব ইচ্ছা, এখানে নাকি অনেক স্যালারিও দেয় ভালো, কাজও কম। পরে যাই হোক, ওখান থেকে এখন বাসায় আসবো, টাকা নাই গাড়ি ভাড়ার। পরে আলামিনকে ফোন দিছি যে আমি এরকম অবস্থায় আছি, আমার কিছু টাকা দেবো। আবার আমাকে 1500 টাকা দিছে। ওই টাকা দিয়ে আমার চাচা সহ আমরা বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে আমার মা বাবা অনেক অস্থির হয়ে গেছে, মানে আমাকে মারবে না ওরা কি করবে, মানে ওরা বুঝে উঠতে পারতেছে না। পরে কিছুদিন যাওয়ার পরে একটা হচ্ছে আমি আপনার কাজী ফার্মে বললাম যে এরকম নিয়োগ আসছে। আমার চাচাকে আবার বললাম যে চাচা যাই হয়েছে, আমি রতনের সাথে যেটাই করছি, বা আপনার আমি হাত জোর করে আপনি বাসায় যায় মা বাবাকে একটু বুঝা বলেন, আমাকে যাতে একটু পরীক্ষাটা দিতে দেয়। আমার একটা ছাগল ছিল, ওই নারায়ণগঞ্জে যখন আমি আসলাম না ওখান থেকে ঢাকা থেকে, তখন এই যে আলামিন যে আমাকে মেসেজ যে টাকাটা দিছিল, ওখানে আমার কিছু টাকা ছিল, ওইটার আমার একটা নাকের নথ ছিল, ওই নথটা বিক্রি করে আমি একটা ছাগল কিনছিলাম। তো এই ছাগলটা ছোট ছিল, অনেক বেশ বড় হয়ে গেছে, 5000-6000 টাকা হবে। পরে এখন আমি যে ফার্মে পরীক্ষা দিতে যাবো, আমাদের কাছে কিন্তু কোনো টাকা নাই। আমার মা আবার আসলো রংপুরে আমার নানার বাসায় বেড়াইতে। যাই হোক, ওখানে আসলো, আসার পরে আমার বাবা আর আমি কি করলাম, পরীক্ষা দেওয়ার জন্য আমরা যাব হচ্ছে কুড়িগ্রামে। প্রিয় শ্রোতা, অনুষ্ঠান চলতে চলতে আপনাদের জন্য একটি বিশেষ অ্যানাউন্সমেন্ট করতে চাই। সেটা হলো আমি আরেকটি অনুষ্ঠান করি রেডিও আম্বার 102.4 FM এ, প্রতি শনিবার রাত 10টায় প্রচারিত হয় মাইক্রোফোন টেস্টিং 1024। হয়তোবা অনেকেই শুনেছেন, বাংলাদেশের রেডিওর ইতিহাসে সর্বপ্রথম মিউজিক রিয়েলিটি শো, গানের রিয়েলিটি শো, এবং 2019 সালের সেরা আম্বার ভয়েস আমরা খুঁজে বের করবার চেষ্টা করছি। সেখানে আপনি অডিশন দিয়ে সেখানে আপনি অংশগ্রহণ করে সেরা আম্বার ভয়েস হতে পারেন। আপনি যদি মনে করেন যে আপনি খুব ভালো গান করেন কিন্তু সে অর্থে তেমন কোনো প্ল্যাটফর্ম কোথাও পাননি, তাহলে ছোট্ট একটা অডিশন দিতে হবে আপনাকে। ফোন করে আপনাকে গাইতে হবে একটা গানের 2টো লাইন বা 3টে লাইন, আপনি আমাদেরকে গেয়ে শোনাবেন এবং আমরা আপনাকে ডাকবো, নিশ্চয়ই ডাকবো। ওকে, ফোন নাম্বারটি আমি বলে দিচ্ছি। ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। আমি আবারও বলছি, ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। যদি আপনি মনে করেন আপনার কণ্ঠ সারা দেশের মানুষের কাছে যাওয়া উচিত, আপনি সেরকম গাইতে পারেন, তাহলে যোগাযোগ করুন এবং অংশগ্রহণ করুন মাইক্রোফোন টেস্টিং 1024-এ। আর একই সাথে আপনাদেরকে যেটা বলতে চাই, আজকের যিনি অতিথি আছেন তাকে যদি আপনারা দেখতে চান, চলে আসবেন আমার পার্সোনাল ইউটিউব চ্যানেলে www.youtube.com/RJKibriya.FM, RJKEBRIA.FM। চ্যানেলটি আছে কিবরিয়া আরজে নামে, ওখানে গিয়ে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং তারপর আপনার যে ভিডিওগুলো দেখতে ইচ্ছে করে, যা কমেন্টস করতে ইচ্ছে করে ওখানে করবেন। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর
তারপরে আর কি হচ্ছে ভাইয়া মনে করেন এভাবেই গেল, যার পরে পরীক্ষাটাও দিলাম, দেওয়ার পরে বাসায় আসলাম। বাসায় আসার পরে আমার ওই বাসায় রাজমিস্ত্রি এক কাজ করে আমার চাচার বাসায়, ছেলের বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে যাওয়ার পরে ওই ছেলের সাথে আর কি আমার মা আমার বিয়ে দেওয়ার জন্য খুব চেষ্টা করার পরে হচ্ছে আমি বলি যে না, আমি বিয়ে করব না। আমি তখন আমার একটা টাচ ফোন ছিল, ওটা বিক্রি করতে চাচ্ছি, যে বিক্রি করে আমি আর ওই যে পরীক্ষা দিব, পরীক্ষার রেজাল্ট ভালো বের হলো ওখানে আমি চাকরি করব। তো যাই হোক, ওটা আর হয়নি। পরে ছেলেটাকে দিয়ে আমার বিয়ের জন্য খুব চেষ্টা করেছিলাম, আমি বিয়ে করবো না। তখন আবার আলামিন আমাকে তার 2 দিন পরে ফোন দিছে। আলামিনের সাথে আমার কথা হয়েছে, কথা হওয়ার পরে আমার যে দাদি অন্ধ ছিল তাকে আমি রান্না করে দিতে গেছি। আমার বাবা আবার আমার দাদিকে পছন্দ করে না, রান্না করতে কেন গেছি এটা নিয়ে আমাদের বাসায় একটু হালকা পাতলা কথা হইতে হইতে মারধর শুরু হয়ে গেল। আমাকে বাসায় বৃষ্টি পড়ছে, আমাদের টিনের ঘর ছিল, বৃষ্টি পড়ে খাট ভিজে গেছে বিছানা। তো এখন আমার মা বলছে ওইটা উঠাই ফেলাও। তো আমি বলতেছি এতটুকু ভিজাতে কিছু হবে না। এই সামান্য একটা কথা নিয়েই আমাকে তারা অনেক মারধর করলো, অনেক এমন ভাবে মারধর করলো যা মানে গাছের যে মোটা ডালগুলো আছে ওই ডাল দিয়ে অনেক মারছে। মারতে মারতে আমি যে টিনে ঘরের যে একটা কোনাচি থাকে, কোনাটা মানে টিনের 2 সাইড দিয়ে বের হয়ে আমি চলে গেলাম। মানে আমাকে লাঠি দিয়ে এমন ভাবে ঘুতানো হচ্ছে যে আমার মানে শরীর মানে ছিদ্র হয়ে যাচ্ছে। এভাবে বের হলাম, হওয়ার পরে সকাল আমার কেউ আসলো না আগাইতে। পরে আমার বড় আম্মা বলতেছে মেয়েটারে এভাবে মাইরা ফেলাইতেছে, তুই দেখতেছিস না? আমার সৎমারে বললো, আমার ভাই আর সৎমা ভ্যানের উপরে বসে আছে, কেউ কিন্তু আমাকে আগাইতে জানে। পরে আমার ওই বড় আম্মা এসে দরজা, একরামুল তুই দরজা খোল, মেয়েটারে কি মেরে ফেলবি, এভাবে বলার পরে দরজাটা খুলে দিল। পরে সকাল হয়েছে, হওয়ার পরে আমি আবার কি করছি, আমার মার সাথে আবার সকালে আবার আমার বাবা ঝগড়া লেগে গেছে। লাগার পরে আবার কি করছে আমার বাবা, বলতেছে তুই চলে যা। আমার মা চলে যাবে দাদার বাড়ি, নানার বাসায় ওনার ছেলেকে নিয়ে। তখন আমি বলতেছি আমিও আমার মার কাছে চলে যাব, আমার নিজের মার কাছে চলে যাব, আমার মোবাইলটা নিয়ে দেন, আমি মোবাইলটা বিক্রি করলে আমার টাকা হবে, এই টাকা নিয়ে আমি চলে যাব। এভাবে বলার পরে দেখা যায় আমার বাসায় আর কি আমার ওই গ্রাম অঞ্চলে আমার যে দাদা ছিল বিচারক, উনি এসে আর কি যাই হোক করতেছে, দরকার নেই কেউ কারো কোথাও যাওয়ার দরকার নেই, একরামুল তুই ভালো হ, মেয়ে এখন একটু বড় হয়েছে, বিয়ের শাদীর ঘর আসবে, এখন তুই ভালো হ। হওয়ার পরে এভাবেই যাই হোক হয়ে গেল। হওয়ার পরে চুপচাপ সবাই সন্ধ্যা লাগছে, সন্ধ্যার সময় আমার বাবা দোকানে গেছে, ভাই বাহিরে, মা রান্না করতেছে। আর আমার মা আবার ওই যে রংপুরে আমি যেদিন পরীক্ষা দিতে গেলাম সেদিন আমার মা ওখান থেকে ঘর বিক্রি করে 5,000 টাকা নিয়ে আসছে। ওখানে যে আমার আগের ঘর বাড়িগুলো ছিল রংপুরে নানার বাসায়, ওগুলো সব বিক্রি করে চলে আসছে ওরা। তখন ওই 5,000 টাকা নিয়ে আসছে। ওই 5,000 টাকা আমি কি করছি, ওই ছেলেকে আমার চাচিকে বলছে যে চাচি ওই ছেলেটাকে বলেন তো আমার আর মারধর ভালো লাগে না, আমার খারাপ লাগতেছে অনেক। খুব কান্না করছি তার কাছে। করার পরে সে পরে বলতেছে, আমি বলতেছি রানাকে বলেন, ওই যে ছেলে মিস্ত্রি ওর নাম ছিল রানা। পরে আমি বলতেছি রানাকে বলেন আপনি, দেখেন ও আমাকে আমার মার কাছে রেখে আসবে নাকি। কয় কি না, তুমি এই কথা বললে কি সে তোমাকে নিয়ে যাবে, তুমি বলতে হবে যে আমি তোমাকে বিয়ে করলে সে তোমাকে আগায় রেখে আসবে, আর 5,000 টাকা দিয়ে কি হবে। এই কথা বলে আমি বলতেছি আচ্ছা ঠিক আছে, আমার নাকের নটটা আছে, এটা আপনার কাছে রাইখেন, এটা আপনি বিক্রি করে নিয়েন। আমি ভাবলাম যে সবারই তো একটু না একটু লোভ আছে। পরে এভাবে সন্ধ্যা লাগছে, আমার সবাই দিক ওদিক হয়েছে, আমি 5,000 টাকা নিছি। আর আমার ব্যাগের কাপড় চোপড় আগে থেকে আমার ওই চাচির ঘরে ছিল, ওই কাপড় চোপড় নিয়ে ছেলেটা আসছে সন্ধ্যার দিক দিয়ে। ছেলেটা আগে থেকে বাহিরে ছিল, ও মানে সাইকেল নিয়ে। পরে ওই ছেলেটা আসছে সন্ধ্যার দিক দিয়ে আমি ছেলেটার সঙ্গে চলে গেছি। ছেলেটা অনেক জোরে মানে ভয় পাচ্ছে। আর আমার আব্বু একটু মানে পুলিশ থানায় করতো, আওয়ামী লীগ করতো। পরে সে কি করছে, আবার খবর পাইছে সঙ্গে সঙ্গে যে আমি বাসা থেকে খোঁজাখুঁজি করছে আমাকে, মা দেখছে আইসা টাকাও নাই, আমি তো পালাই আসছি। পরে ছেলেটা অনেক জোরে সাইকেল চালাইতে এক বাসায় এসে বলতেছে একে একটু ভ্যানে উঠাই দেন। পরে আমাকে ওখানে আবার অনেক পুলিশ, গ্যাঞ্জাম হচ্ছে রাস্তায়, ছেলেটা আবার খুব ভয় পাইতো, মানে একটু মূর্খ ছিল, খুব পুলিশ ভয় পেত। পরে বলতেছে উনারা আবার কি করলো, আমাকে ভ্যানে উঠে হাফ রাস্তা পার করে দিল, যে জায়গাটা গ্যাঞ্জাম। পরে ওই জায়গাটা আমি গেলাম, যাওয়ার পরে ছেলেটা আবার আমাকে সাইকেলে উঠায় নিল। নেওয়ার পরে সে অনেক জোরে সাইকেল ছাড়ছে। পরে আমি রাস্তায় পড়ে গেছিলাম, গড়তে গড়তে অনেক দূরে চলে গেছিলাম, মাথায় ব্যথা পেয়েছিলাম, কোমরেও আঘাত পেয়েছিলাম, অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ। পরে হওয়ার পরে সে আমাকে তার মামির বাসায় নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তার মামাতো বোনেরা আমার ব্যাগটা খুলে দেখলো কি কি আছে। যখন 500 টাকা নোট ছিল, গ্রাম অঞ্চল, 5,000 টাকা পাইছে তারা মানে খুবই একদম খুশি হয়ে গেল।
পরে আমি বলতেছি যে আমার মাথায় পানি ঢালা হইলো, আমাকে পানি খাওয়ানো হয়েছিল, হওয়ার পরে আমি একটু হালকা ভালো লাগতেছিল। পরে বলতেছে ছেলেটা আমার ঘরে একাই, ওরা সবাই বের হয়ে ছেলেটাকে আমার ঘরে রেখে আসছে। পরে ছেলেটা আমার গায়ে টাচ করতে চাচ্ছে, আমি বলতেছি আপনি আমাকে টাচ করবেন কারণ আপনাকে না আমি বলছি যে আমার মার কাছে রাখতে হবে। তো বলতেছে আপনি না বলছেন আপনার চাচিকে বিয়ে করবেন আপনি আমাকে। আমি বলতেছি আমি তো এক্সট্রা ছেলেকে সম্পর্ক করি, আমি একটা ছেলেকে খুব ভালোবাসি, আর আমি আপনাকে বিয়ে করতে পারবো না, আর আপনাকে আমার ভালো লাগতে হবে। আমি তাকে এভাবে বুঝাই বলছি, আপনি কেন বুঝতেছেন? আমার সৎমাও তো আপনার সাথে বিয়ের কথা বলছে, আমি তো বলেই দিচ্ছি যে না আমি আপনাকে বিয়ে করতে পারবো না। তারপরে বলতেছে যদি না হয়, তার মামা বলতেছে, আমার ওই মামা শ্বশুর বলতেছে তাহলে তোমার বাবাকে ডাক দিব। পরে আমি বলতেছি বাবার যদি ডাক দেয় তাহলে তো আমার অবস্থা আরো খারাপ আছে, তাহলে আমার দুনিয়াতে রাখবে না, তাহলে আমার কি হবে? পরে এখন ওই রাতেই যাই হোক ওরা আমাকে ওই রাতের 1টা বাজে ওরা আমাকে কাজী অফিসে নিয়ে গেল, নিয়ে যায় ওখানে আমার বিয়ে পড়াবে। পরে এখন কবুল বলতে বলছে যখন, তখন আমি একটা কবুল বলছি আর বাকি 2টা বলি নাই, না বলে আমি ইচ্ছা করেই আমি ওখানে মাথা ঘুরে পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে আধা ঘন্টার মতন আমি নিঃশ্বাস নেই না, মানে ওরা আমার কাছ থেকে যখন সরে যায় আমি তখন নিঃশ্বাসটা নিয়ে আবার নিঃশ্বাস বন্ধ করে রাখি, এভাবে আর কবুল বলি নাই। পরে কাজে বলতেছে কবুল বলতে হবে না, আর আপনারা নিয়ে যান, সমস্যা নাই। পরে তার বাসায় আর সরাসরি আনে, তার বোনের বাসায় রাখছিল আমাকে, ওখান থেকে সকালবেলা আমাকে ওই ছেলে নিয়ে আসছে। পরে নিয়ে আসার পরে দেখি ছেলেটা মানে মূর্খ তো একদম, একগুলো জুতা পরছে অনেক বড় বড়, একটা পাঞ্জাবি পরছে অনেক ঢিলা, অনেক কিরকম। আমার কাছে খুব খারাপ লাগছিল যে এই ছেলে এসব পরছে কেন, আবার ওই যে বরের যে টুপিগুলো মাথায় দেয় ওগুলো পরছে। আমি বলতেছি এটা কি কোনো পাগল না আসছো যেগুলো কি? আমি কিন্তু ভাই গ্রামে সেরকম বড় হয়নি, আমি যে সৎ নানার বাসায় বড় হয়েছি, মানে একটা ভালো ফ্যামিলিতে বড় হয়েছি, অত্যাচার হলেও একটা মানে পরিবেশ বুঝতে পেরেছি। হ্যাঁ, তারপরে আর কি আমি ওসব আমার কাছে খুব খারাপ লাগছে। আয়সা দেখলাম ওদের বাসা আসলাম, সবাই বলতেছে যে আসতেছে, বলতেছে এই মেয়েটা কে, কই থেকে আসছে এত সুন্দর মেয়ে। পরে আমার চুল দেখে সবাই পাগল হয়ে গেছে, আমার চুল মাশাআল্লাহ অনেক বড়, বলতেছে মেয়েটা এত সুন্দর, বলছে রানার বউ। না এটা বিশ্বাসই হয় না, এটা কোনো ভদ্র ঘরের মেয়ে। এর তো গেট আপ দেখে একটা ছেলে বলতেছে, এর গেট আপ দেখে বোঝা যায় না, ছেলেটা শিক্ষিত ছিল। বলতেছে আপু কই থেকে আসছেন? তা আমি বলতেছি যে আমি রানার বউ। পরে বিশ্বাস করে না কেউ। পরে যাই হোক ওনার বাসায় আসে দেখি ওনার বাসা ভেয়ে কিছু নাই, শুধু একটা চৌকি ছিল, একটা টেবিল ছিল। আর আমার মা সৎমা বলছিল তারা অনেক বড় লোক ছিল, তারা সেই রকম ফ্যামিলি। পরে যাই হোক এভাবে যাওয়ার পরে তার সাথে আমার 5-6 দিন, কিন্তু তাকে যে আমি টাচ করতে দেইনি। আমি এখানে একটা কথা বলি আপনাকে, এই ছেলেটার নাম ছিল রানা। জি। এর সঙ্গে বিয়েটা দিল কে তাহলে আপনার? এই আমি যে তার মামার বাসায় আসলাম, পালায় যে তার সঙ্গে আসলাম, তার মামার বাসায় উঠলাম। তারা যে আমার পরিচয়টা কিভাবে হয়েছিল রানার সঙ্গে? পরিচয়টা হয়েছিল আমাদের বাসার পাশে যে চাচার বাসা, সে রানার সঙ্গে পালিয়েছিলেন কেন? পালিয়েছিলাম ওই যে বাবা যে মারধর করলো আমাকে, মারধর করলো, তখন আমি আর খুব চিন্তা করলাম যে এত মার খাইছি, আমি আমার মার কাছে চলে যাব। বেছে নিলেন রানাকে কেন বেছে নিলাম, ও একটু মানে হাবা বোবা টাইপের ছিল। আচ্ছা, তো আপনি হাবা গোবা মনে করে ওর হাত ধরেছেন, ও আপনাকে হাবা গোবা বানিয়ে দিয়েছে। যাই হোক তারপরে যাই হোক ওই 5,000 টাকার কারণে ওরা আমাকে এরকম করছে। পরে যাই হোক আমি যখন আসলাম, পরে আসার পরে একটা মহিলা আমাকে জিজ্ঞাসা করতেছে তুমি কি এটা ইচ্ছা করে বিয়ে করছো না এটাতে কোনো সমস্যা আছে? আমি চুড়ি পরতেছি না, নাকে ফুল পরতেছি না, আমি বলতেছি আমাকে এসব ভালো লাগে না, আমি এসব পরবো না। তখন বলতেছে কেন পড়বা না? ওই আমার খালাটা বলতেছে, ওর খালা শাশুড়ি। তো আমি বলতেছি যে আপনাকে একটা সত্যি কথা বলবো? তো বলতেছে বলো। আমি বলতেছি আমার বাসা এখানে, আমি এভাবে আসছি। তখন বলতে আমি তার পা চিপে ধরছি, ধরে খুব কান্না করছি ভাইয়া, মানে এতটা পরিমাণের কান্না করছি যে আমাকে আপনারা একটু হেল্প করেন, আমি ওর সঙ্গে থাকবো না। তখন আমার কাছে ফোন টোন কোনো কিছুই ছিল না। আর ওখানে আরেকটা বিষয় যে আমি যখন ওই ছেলেটা আমার ঘরে একা টাচ করতে গেছিল ভাইয়া, আমি বললাম যে আপনি আমাকে টাচ করেন, আপনার সাথে তো আমার বিয়ের কথা না, আপনি তো আমাকে মার কাছে রেখে আসবেন, আপনি কেন এসব করতেছেন? তখন বললো যে আপনার বাবাকে ডাক দিব। পরে তখন আমি কি করলাম, কাজী ফার্মে ফোন দিছিলাম। কাজী ফার্মে ফোন দিয়ে ওখানে এক প্রদীপ নামে ভাইয়া ছিল, ওর কাছে কথা বললাম যে ভাইয়া আমি এরকম সমস্যায় পড়ছি, আপনি কি বলেন? আমি পারবো না, আমি আমার মার কাছে যাবো, নাহলে আলামিনকে একটু বলেন না কষ্ট করে, ও আমাকে এখান থেকে নিয়ে যাক, নাহলে আমাকে বিয়ে করুক। বলতেছে না, ও তোমাকে কখনোই বিয়ে করবে না, তুমি এসব বাদ দিয়ে দাও, ওই ছেলেকেই বিয়ে করো। পরে এভাবে বিয়েটা হয়ে গেল। হওয়ার পরে আমি যখন এই যে আসলাম, আমার খালা শাশুড়ির সবকিছু বললাম। পরে ওনার পা চিপে ধরছিলাম, ধরার পরে বললাম যে এরকম দেখেন আমাকে একটু সহযোগিতা করেন। পরে ভাইয়া ওখানে 2 দিন থাকার পরে ছেলেটার মার সাথে আমার ঝগড়া লেগে গেল।
আমাকে বলতেছে তুমি আমার ছেলেকে আমার কাছ থেকে কাইরা নিছো। আমি কই আপনার ছেলে আমি কাইরা নিছি, এটা সত্যি কথা। আমি আপনারা বেশি কিছু করবেন, আমি নারী নির্যাতনের কেস করব। আমি আপনার ছেলেকে বিয়ে করিনি, আর আপনার ছেলের সঙ্গে আমি থাকবো কিসের জন্য? আমি ভালোবাসি আলামিনকে। তখন ওখানেও আলামিনের সাথে আমার কথা চলে ওই খালা শাশুড়ির মোবাইল থেকে। পরে আলামিন সবকিছুই খালা শাশুড়ির বলে। পরে বলে নতুন জীবন শুরু করছো, সংসার করো। 5 দিন তার সাথে আমার খাওয়া দাওয়া হয়, ওর সাথে সেভাবে খাওয়া দাওয়া না। ওর সাথে একটা ঈদ হয়, আমার কুরবানি ঈদ হয়। কুরবানি ঈদে সে আমার কোনো কাপড় চোপড় এনে দেয় না, শুধু 60 আপনার কম দামি একটা জামা একটা সালোয়ার এনে দেয়, ওইটা দিয়ে আমি ঈদ করি। করার পর আমি বলছি ঈদের পরে ওকে আমি ছেড়ে চলে যাব। আমার খালা শাশুড়িকে বলছি, এই নিয়ে আমার বিচারও বাসায় বসছিল। পরে আমার বাবা মাও মাইনা নিছিল ওই ছেলেকে নিয়ে। আমার বাবা মা বলছিল আচ্ছা ঠিক আছে মেনে নিছি আমরা। পরে বলার পরে কয়েকদিন পরে ঝগড়া লাগার পরে আমার বাবার বাসা থেকে লোক আসলো, গ্রাম থেকে লোক আসলো। পরে এখন আমার বাবা আমার সাথে কথা বলে, কয় কি ওকে এখনই ছাড়ার দরকার নাই, ওই কাবিননামা কত করছে? আমি বলি কাবিননামা 1 লক্ষ টাকা করছে। কয় ওই 1 লক্ষ টাকা আমরা ওর কাছ থেকে নিব, নিয়ে তোকে নিয়ে আসবো। আমার বাবা এবার একটু লুবি টাইপের।